শিক্ষকতা পেশা কেন? আরো পেশা ছিল কিন্তু আপনি এই পেশা কেন বেছে নিলেন? নিজ ক্যাম্পাসে শিক্ষকতা করেছেন এবং এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করছেন। ২ ক্যাম্পাসের মধ্যে পার্থক্য এবং আপনার অনুভূতি কেমন? আমরা যারা আর্মি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, যদি এই শিক্ষকতা পেশা বেছে নিতে চাই, কি প্রস্তুতি গ্রহণ করতে পারি? Sure. একজন স্টুডেন্ট যদি টিচিং প্রফেশনকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চায়, তাহলে প্রথম থেকে কিভাবে শুরু করবে? ভাইয়া, আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দেওয়ার সময় আপনার কাছে কি এটা কোনো সময় মনে হয়েছে এখানে সরকারি বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট, চুয়েট, কুয়েট এদের সাথে একই প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাল্লা দেবার সক্ষমতা আমাদের নতুন প্রতিষ্ঠিত ৩টি আর্মি বিশ্ববিদ্যালয়ের আছে? আরেকজন মালিহা খান কথন আপু কমেন্ট করেছেন, স্যার, আমরা জানি আপনি দীর্ঘদিন বায়ুস্টের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এসে আপনার অনুভূতি কেমন ছিল? অনেকেই আছে বিএসসি শেষ করে দেশের বাইরে চলে যায়। সেখানে ভাইয়া আপনি দেশে থেকেও টিপিসি রিভিউয়ার অফ আইজেসিডিএস জার্নাল, Q3 স্কোপাস ইন্ডেক্স এসবের মতো শীর্ষ গবেষণার সাথে কিভাবে যুক্ত হয়েছেন? এই দিকটা একটু তুলে ধরার আহ্বান রইল, যাতে করে আমরা এই পথে আসতে চাইলে অনুপ্রেরণা পেতে পারি। সাদ বিন কামাল লিখেছেন, স্যার, হোয়াট ডু ইউ সাজেস্ট ফর বেটারমেন্ট অফ বায়োস সিএসসি ডিপার্টমেন্ট ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ অ্যাজ আ ফ্যাকাল্টি? সোনিয়া আক্তার লিখেছেন, রেনো স্যারের মতো সাকসেস অ্যাচিভ করতে চাই লাইফে। রিসার্চ ফিল্ডে স্যারের মতো সুপারভাইজার পাওয়া ভাগ্যের ব্যাপার। এমডি সাতমান সাকিব সাফাত লিখেছেন, স্যার, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই জব পাওয়ার জন্য আমাদের কি প্রস্তুতি বা পদক্ষেপ নেওয়া উচিত? পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি সকলের প্রিয় লাইভ প্রোগ্রাম উসাব ক্যারিয়ার আড্ডা পর্ব 15 নিয়ে। আজকের লাইভের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি, মালিহা বিনতে ইরশাদ। আর্মি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সম্মিলিত প্ল্যাটফর্ম আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ, সংক্ষেপে উসাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে ক্যারিয়ার আড্ডায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা কেমন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাইলে কি ধাপ অনুসরণ করা দরকার এবং কম সময়ে কিভাবে আহসানুল্লাহের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশাতে যোগদান করলেন, তার সবকিছু জানার চেষ্টা করব। এই লাইভটি এখনই দ্রুত আপনার টাইমলাইনে ও গ্রুপে শেয়ার করে দিন, যেন সবাই মিলে উপভোগ করতে পারি। উসাবের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে, সবাই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সাহা রেনো। তিনি বর্তমানে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টপ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ সিএসসি-তে কর্মরত আছেন। এর আগে তিনি নিজ ক্যাম্পাসে সিএসসি ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে ছিলেন। তিনি বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে বায়ুস্ট, কুমিল্লার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। উসাব ক্যারিয়ার আড্ডার 15তম লাইভ সেশনে রেনো ভাই, আপনাকে স্বাগতম। Thank you, Maliha, for your warm welcome. দর্শক, আপনারা যারা এখনো লাইভটি শেয়ার করেননি, তারা এখনই নিজেদের টাইমলাইনে ও ক্যাম্পাসের গ্রুপে লাইভটি শেয়ার করে দিন এবং আমাদের অতিথির উদ্দেশ্যে আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রশ্ন গেস্টের কাছে তুলে ধরব। চলে যাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথির কাছে, আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রশ্ন উত্তর পর্বে। আসসালামু আলাইকুম রেনু ভাই, কেমন আছেন এবং আপনি কোন শহরে আছেন এখন? ওয়ালাইকুম আসসালাম মালিহা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই মুহূর্তে আমি আমার হোম টাউনে আছি, কুমিল্লাতে অবস্থান করছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রেট। ভাইয়া, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, শিক্ষকতা পেশা কেন? আরো পেশা ছিল কিন্তু আপনি এই পেশা কেন বেছে নিলেন? আসলে শুরু থেকে আমার টার্গেট ছিল না এরকম কোনো, যে আমি আসলে শিক্ষকতা পেশায় জয়েন করব। ওইরকম কোনো ফিক্সড টার্গেট ছিল না যে আমি লাইফে হয়তো মানে শিক্ষক হব বা অন্য কোনো ফিল্ডে যাব। বাট হ্যাঁ, ছোটবেলা থেকে হচ্ছে যে ইচ্ছা ছিল ডক্টর হবার। ফরচুনেটলি ওর আনফরচুনেটলি সেটা আসলে হয়নি ডক্টর হওয়ার। দেন হচ্ছে যখন আমি ভার্সিটি লাইফ আমার শুরু করি, তখন যেটা আমি দেখতে পেলাম যে টিচারদের যে ইম্প্যাক্টটা থাকে স্টুডেন্টের উপর, সেটা আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট একজন শিক্ষক, একজন স্টুডেন্ট না, আমি বলবো যে হচ্ছে একটা সোসাইটির উপর হচ্ছে যে ক্রিয়েট করতে পারে। এবং এক শিক্ষকতা পেশার যে সম্মান, সেটা আমার কাছে মনে হয়েছে অন্যান্য যে কোনো পেশার থেকে হয়তো শিক্ষকতা পেশার সম্মানটা সব থেকে বেশি।
তো আমারও একসময় মনে হয়েছে যে হয়তোবা আমিও হয়তো সোসাইটিতে একটা পজিটিভ ইমপ্যাক্ট যদি চেষ্টা করি আমি রাখতে পারবো। এবং আহ, এই নোবেল পেশায় যদি নিজেকে হচ্ছে যে ইনভলভ করতে পারি, তাহলে হয়তোবা হচ্ছে আমি মানুষের লাইফ হয়তোবা চেঞ্জ আনতে পারবো পজিটিভলি। সো সেই ধারণা থেকে আসলে হচ্ছে যে শিক্ষকতা পেশার প্রতি আমার একটা আসলে প্যাশন চলে আসে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এরপর নিজেকে ওই লাইনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আর কি। দ্যাটস আ ভেরি গুড থট ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ মালিহা। ভাইয়া নিজ ক্যাম্পাসে শিক্ষকতা করেছেন এবং এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করছেন। ২ ক্যাম্পাসের মধ্যে পার্থক্য এবং আপনার অনুভূতি কেমন? অবভিয়াসলি হচ্ছে ২ টা ক্যাম্পাসের মধ্যে পার্থক্য থাকবে, এবং যেহেতু হচ্ছে ১ম ওয়ার্ক প্লেস হচ্ছে আমার নিজের ইউনিভার্সিটি, এবং এখনকার যে ওয়ার্ক প্লেসটা সেটা হচ্ছে ডিফারেন্ট একটা ইউনিভার্সিটি। সো স্বাভাবিকভাবে হচ্ছে এখানে পার্থক্যটা অনেক বিস্তর আমার কাছে হচ্ছে ফিল হয়েছে পার্সোনালি, আমি যেটা বলবো। কারণ যদি বায়োস্টের কথা বলি, আবারও বলছি সেটা আমার নিজের ইউনিভার্সিটিতে। আমি ৪ বছর এখানে আমার এডুকেশন হচ্ছে আমি এখানে আমার ৪ বছরে আমি বিএসসি কমপ্লিট করেছি। সো আমি ওইখানকার কালচারের সাথে কিন্তু ইউজড টু অনেক আগে থেকেই। তো যখন আমি আসলে হচ্ছে শিক্ষক হয়ে এখানে জয়েন করি, তখন কিন্তু আসলে নতুনভাবে আমার কালচারের সাথে আসলে ইউজড টু হতে হয়নি। কারণ অলরেডি আমি জানতাম আসলে যে আমার ইউনিভার্সিটি কিভাবে চলছে, এখানকার ইন্টারনাল যে অ্যাটমসফিয়ারটা সেটা কেমন। সো বায়োসটি ইউজ টু হওয়ার ক্ষেত্রে আসলে আমার খুব একটা প্রবলেম হয়নি। আহ, আহসানুল্লাহতে যখন যাই, যদিও আমার ৫ বছরের এক্সপিরিয়েন্স আছে শিক্ষকতার, সো আহসানুল্লাহতেও খুব আমার হচ্ছে যে একটা বেগ পেতে হয়নি, কিন্তু কমপ্লিটলি হচ্ছে ডিফারেন্ট একটা কালচার আহসানুল্লাহতে বায়োস থেকে, এবং এটা খুব স্বাভাবিক। শুধু যে বায়োসটার আহসানুল্লাহর মধ্যে কালচারের ডিফারেন্স ব্যাপারটা তো তা নয়, যে কোনো দুটি ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে কালচারের ডিফারেন্সটা থাকবে। সো ওইখানে যাওয়ার পর হচ্ছে ইউজ টু হতে আমার একটু সময় লেগেছে। এখনো বলবো যে পুরোপুরি হয়তো এখনো হচ্ছে ইউজ টু হয়নি, আরো একটু সময় দরকার। বাট ওইখানে অনেক কোঅপারেটিভ আমি কলিগ পেয়েছি, এবং স্টুডেন্টরাও যথেষ্ট কোঅপারেটিভ। সো আস্তে আস্তে আমি দেখছি যে খুব অল্প সময়ের মধ্যেই ডিফারেন্ট যে কালচারটা বা ডিফারেন্ট যে অ্যাটমসফিয়ারটা অস্টের, সেটার সাথে হচ্ছে যে আমি মোটামুটি ভালো রকমের ইউজ টু হয়ে যাচ্ছি। সো একটা হচ্ছে নিজ ইউনিভার্সিটি, একটা হচ্ছে ডিফারেন্ট ইউনিভার্সিটি। সো বুঝতেই পারছেন যে আহ, মানে হচ্ছে ইউজ টু হওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটু আহ, কি বলবো, মানে হচ্ছে একটু ডিফিকাল্টিস ক্রিয়েট হয়েছে আর কি এখানে, বা ডিফারেন্স আছে আর কি। আমরা যারা আর্মি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, যদি এই শিক্ষকতা পেশা বেছে নিতে চাই, কি কি প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং ধৈর্য কেমন ধরতে হয় আপনার নিজ অভিজ্ঞতা বলবেন এবং আপনার অভিজ্ঞতার আলোকে আমাদের পরামর্শ যদি দিতেন, যদি আপনার স্ট্রাগল গুলা সহ বলতেন যে আপনার এখানে শিক্ষকতার জন্য যোগ দিতে আপনার কি কি করতে হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ মালিহা। এটা একটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল, এবং আমি এক্সপেক্ট করছিলাম যে এরকম একটা কোশ্চেন হয়তো আসতে পারে আজকের উসাবের এই লাইভ ডিসকাশন থেকে। আচ্ছা, প্রথমত হচ্ছে শিক্ষকতা পেশার জন্য আমার যেটা মনে হয় যে কোয়ালিফাই করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে আসলে সিজিপিএ। আপনার আসলে হচ্ছে একটা ভালো সিজিপিএ হোল্ড করা লাগবে যদি শিক্ষকতা পেশা আপনি হচ্ছে যে কোয়ালিফাই করতে চান। যে অ্যাপ্লিকেশন গুলা, যে সার্কুলার গুলা হচ্ছে ছাড়া হয়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটু হাই সিজিপিএ হচ্ছে যে তারা ডিমান্ড করে। তো আপনি বুঝতেই পারছেন যে আপনার ৪ বছরের জার্নি, ৪ বছরের জার্নিতে একটা ভালো সিজিপিএ মেনটেন করা ইন এ সেন্স খুব একটা কঠিন না, আবার ইন এ সেন্স কিন্তু কঠিন। কারণ ৪ বছরে আপনার ব্লাড সোয়েট এগুলোর থ্রুতেই কিন্তু আপনার হচ্ছে একটা হাই সিজিপিএ মেনটেন করতে হবে। আপনার আহ, বাকিদের সাথে হচ্ছে কম্পিট করেই কিন্তু হচ্ছে যে আপনার সিজিপিএটাকে হাই রাখতে হবে। সো সিজিপিএ হাইয়ের জন্য অবশ্যই আপনার আহ, একটা কনসিস্টেন্সি ধরে রাখাটা কিন্তু একটু ডিফিকাল্ট। সিটি বলেন, অ্যাসাইনমেন্ট বলেন, ক্লাস ওয়ার্ক বলেন, প্রজেক্ট বলেন। সো সিজিপিএ হাই রাখা, এটা আমি হচ্ছে যে মনে করি যে একটা চ্যালেঞ্জ হিসেবে হচ্ছে যে আসলে কনসিডার করা যায় শিক্ষকতা পর্যায়ে আর কি। যদি আপনি হচ্ছে যে শিক্ষকতা পেশার প্রতি আপনার যদি একটা ডিজায়ার থাকে আর কি, যে আপনি গ্র্যাজুয়েশনের পর হচ্ছে এই পেশাতে আপনি ইনভলভ হতে চাচ্ছেন। তো প্রথম এটা গেল, সেটা হচ্ছে সিজিপিএ এর ব্যাপার। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে আপনার, সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট আর কি, সেটা হচ্ছে যে আপনার পাবলিকেশন।
রিসার্চ ওয়ার্ক এবং পাবলিকেশন। রিসার্চ ওয়ার্ক বিগিনারদের জন্য একটু ডিফিকাল্ট মনে হয়, কারণ এখানে আসলে হচ্ছে যে জাস্ট আপনি একটা রিসার্চ করলেই হয় না। রিসার্চ কিভাবে করতে হয় সেটাও কিন্তু হচ্ছে যে একটা চ্যালেঞ্জ। মানে সেটা প্রপারলি হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিনা, সুপারভাইজার হচ্ছে আপনাকে ওইভাবে গাইড করছে কিনা, আপনি হচ্ছে যে ওরকম প্রপার সুপারভাইজার সিলেক্ট করছেন কিনা, যিনি হচ্ছে আপনাকে ঠিকঠাক মতো অ্যাসিস্ট মানে করতে পারবেন। সো রিসার্চ জিনিসটার জন্য কিন্তু হচ্ছে যে আপনার একটা প্রি রিকুইজিট নলেজ থাকতে হয়। সেজন্য হচ্ছে আমি যেটা আসলে রিকমেন্ড করব যে যারা এই রিসার্চ ফিল্ডে আছেন তাদের সাথে আসলে কমিউনিকেশন রাখা, ভালো একজন সুপারভাইজার আসলে সিলেক্ট করা। তারপর হচ্ছে যে আহ, আপনার হচ্ছে শুধু রিসার্চ কিভাবে করবেন শুধু তা না, রিসার্চ করার পর সেটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে একটা পাবলিকেশন হচ্ছে আপনার করতে হবে, একটা রিসার্চ পেপার পাবলিশ করতে হবে, রাইট? সো রিসার্চ পেপার পাবলিশ করা সেটা কিন্তু আবার একটা ডিফারেন্ট থিং। মানে আমি যেটা বললাম যে রিসার্চ করা একটা ডিফারেন্ট থিং, রিসার্চ পেপার ওই রিসার্চটাকে একটা পেপার হিসেবে পাবলিশ করা একটা ডিফারেন্ট থিং। সো রিসার্চ পেপার হচ্ছে আপনি কিভাবে হচ্ছে ক্রাফট করবেন, মানে কিভাবে সেটা তৈরি করবেন। আহ, আপনি হচ্ছে যে জাস্ট হচ্ছে আপনার যে কাজটা যেটা আপনি করলেন, আপনার রিসার্চটা করলেন, এটা জাস্ট হচ্ছে আপনি জাস্ট হচ্ছে রিসার্চ পেপারে জাস্ট কোনো রকম ভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করলেই কিন্তু হয় না। সেখানে আসলে একটা ফর্মালিটি কিন্তু আসলে মেনটেন করতে হয়। সেখানে হচ্ছে ইন্ট্রোডাকশন সেকশনে হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্টটা লিখতে হয়, লিটারেচার রিভিউতে আপনার হচ্ছে এক্সিস্টিং যে ওয়ার্কগুলো আছে সেগুলোর আসলে রিভিউ করতে হয়। সো এই যে নিয়ম কানুনগুলা এগুলাও কিন্তু হচ্ছে এগুলোর জন্য কিন্তু আপনার পড়াশোনা করতে হবে, আপনার সেমিনার অ্যাটেন্ড করতে হতে পারে, ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হতে পারে, বা যেটা বললাম যে যারা হচ্ছে অলরেডি রিসার্চ ফিল্ডে আছেন, যাদের অনেক পাবলিকেশন আছে, তাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্স নিতে হবে। সো এই জিনিসগুলো আসলে হচ্ছে যে একটু প্রথম দিকে অ্যাজ এ বিগিনার হচ্ছে কমপ্লিকেশন মনে হতে পারে, বাট যখনই হচ্ছে আপনি একটা দুইটা পাবলিকেশন করে ফেলবেন তখন কিন্তু এই জিনিসগুলো ডিফিকাল্ট মনে হবে না। কিন্তু ইনিশিয়ালি কিন্তু আপনার হচ্ছে এই জিনিসগুলো খুব ভালো রকমের ডিফিকাল্ট মনে হবে। যে স্টুডেন্টরা আমাকে যেটা বলে যে স্যার আসলে পেপার লেখাটা খুব বিরক্তিকর, খুব পেইনফুল, খুব ডিফিকাল্ট, এবং এর থেকে আসলে রিসার্চ করাটা অনেক ইজি। সো এটা কিন্তু আসলে সত্য কথা, একটা পেপার লেখা কিন্তু আসলে একটু ডিফিকাল্ট একটা টাস্ক। বাট একবার আপনি ইউজ টু হয়ে গেলে তখন কিন্তু আর প্রবলেমটা হবে না। সো আপনার শুধু আপনি পেপার লেখা ইউজ টু হয়ে গেলেন, এরপর কি করতে হবে? এরপর হচ্ছে আপনার আপনি যদি হচ্ছে ধরেন বিএসসি কমপ্লিট করার পরপরই আপনি যদি হচ্ছে যে ধরেন শিক্ষকতা পেশায় খুব দ্রুত হচ্ছে জয়েন করতে চান, তখন আপনার আসলে হচ্ছে যে ২ টার মতো মিনিমাম পাবলিকেশন আপনার আসলে থাকা উচিত। এবং সেটা আসলে ২ টা পাবলিকেশনের মধ্যে একটা জার্নাল, একটা কনফারেন্স আসলে থাকা উচিত। যদিও হচ্ছে যে হয়তো আমি রিসার্চ পেপারের ব্যাপারে বেশি বলে ফেলছি। এটা হয়তো আরেক কোনো একটা সেশনে হয়তো এটার ব্যাপারে বিস্তারিত আমি ইনস্ট্রাক্ট করব। বাট এটা বলে রাখি যে ২ টা পাবলিকেশন মিনিমাম লাগবে, এবং আন্ডার গ্রেডে হচ্ছে ২ টা পাবলিকেশন করা খুব একটা ডিফিকাল্ট না, আবার খুব একটা ইজিও না। কারণ দেখা যাচ্ছে যে কোর্স লোডগুলো সামলে আসলে হচ্ছে যেহেতু আপনি বিগিনার প্লাস হচ্ছে কোর্স লোড থাকে। সো তখন আসলে হচ্ছে যে ২ টা পাবলিকেশন করাটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। বাট ২ টার বদলে যদি একটাও করেন তাহলেও হয়। বাট ২ টা করলে আপনি একটু সেফ জোনে থাকবেন। আপনি হচ্ছে যে বাকি ক্যান্ডিডেটদের থেকে একটু আগায় থাকবেন। সো এবং ২ টা পাবলিকেশন যে করবেন সেটা আমি একটু পরে হয়তো আবার আরো একটু বিস্তারিত বলব যে শুধু পাবলিকেশন করলেই হবে না। পাবলিকেশনে আসলে হচ্ছে যে সেখানে কিছু ইস্যুস আছে। যেমন ফেক পাবলিকেশন আছে। তারপর হচ্ছে যে আপনার ভালো পাবলিকেশন আছে। এগুলো নিয়ে আমি একটু পরেই কথা বলবো হয়তোবা। কোয়েশ্চেনের মধ্যে হয়তোবা আসতে পারে এই টপিকগুলা। আমি গেস করছি আরকি। সো এই জিনিসগুলাও কিন্তু আসলে হচ্ছে যে মানে ম্যানেজ করাটা একটু মানে ধৈর্য সহকারে হচ্ছে আগাতে হয়। মানে আমি এখানে একটা জিনিস এড করতে চাই। আমি অনেক স্টুডেন্টই এখন পর্যন্ত সুপারভাইজ করেছি। অনেকে কিন্তু ধৈর্যহারা হয়ে হচ্ছে মাঝপথে ওদের জার্নি ছেড়ে দিয়েছে। এবং দেখা যাচ্ছে যে অনেকদিন পর তারা আবার আমার কাছে রিটার্ন করেছে যে, "স্যার আসলে ভুল হয়ে গেছে। ওই সময় পাবলিকেশনটা করা উচিত ছিল। ধৈর্যহারা হয়ে পড়েছিলাম আরকি।" বাট মানে ধৈর্যহারা হলে হবে না। আ পাবলিকেশন জিনিসটা একটু আ কি বলবো? মানে একটু আসলে হচ্ছে যে ধৈর্য নিয়ে করতে হয়। আর আপনার এই ২ টা আসলে সবথেকে বেশি ইমপ্যাক্টফুল। আমি যেটা বলব যে সিজি হাই রাখা, সিজিটা মোটামুটি একটা ভালো সিজি রাখা, এবং পাবলিকেশন করা, এবং অনেক ইউনিভার্সিটি কারেন্টলি হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে যে মাস্টার্স আসলে হচ্ছে যে ডিমান্ড করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তখন আপনার ধৈর্যটা কিন্তু আরো বেশি রাখতে হবে। কারণ গ্র্যাজুয়েশনের মানে আন্ডার গ্রেডের পরপরই কিন্তু আপনার মাস্টার্সে ভর্তি হয়ে যেতে হবে। এবং বাংলাদেশে মাস্টার্সটা কিন্তু সাধারণত একটু অন এভারেজ একটু লেংদি হয়। দেখা যাচ্ছে ৩-৪ বছর লেগে যায়। সো একটা ভালো রকমের ধৈর্য নিয়ে বিএসসি, এমএসসি কমপ্লিট করে, পাবলিকেশন করে, দেন হচ্ছে যে আপনি যদি হচ্ছে যে
টিচিং লাইনে হচ্ছে যে মানে আসতে চান, তখন আপনি একজন বেটার বা একজন হচ্ছে যে প্রপার ক্যান্ডিডেট হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন আরকি। সো আই থিংক এই জিনিসগুলো আসলে হচ্ছে যে একটু মাথায় রাখতে হবে যে কেউ যদি হচ্ছে যে এখন থেকেই চাচ্ছেন যে আ মানে শিক্ষকতা পেশায় হচ্ছে যে নিজেকে হচ্ছে ইনভলভ করবেন, তাহলে আসলে হচ্ছে এখন থেকেই এই ৩ টা জিনিস আসলে হচ্ছে আমার মনে হয় একটু মাথায় রাখতে হবে। হাই সিজি, সেকেন্ডলি হচ্ছে পাবলিকেশন রাখতে হবে এবং থার্ড হচ্ছে যে আপনার হয়তো মাস্টার্স রিকোয়ার্ড হতে পারে, বাট যেসব ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রয়োজন হয় না লেকচার পজিশনের জন্য, সেগুলোতে মাস্টার্স ছাড়াও হচ্ছে আপনি আহ, মানে ওখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং ওইখানকার লেকচার হিসেবে যোগদান করতে পারবেন আর কি। আচ্ছা, আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এত মূল্যবান অ্যাডভাইসের জন্য। থ্যাংক ইউ মালিহা। এবার আসি আপনার ভার্সিটি লাইফ নিয়ে। প্রথমেই বায়ুস্ট কুমিল্লাতে আসার গল্প শুনতে চাই। আমরা জানতে চাই আপনার ভার্সিটি লাইফ কেমন কেটেছে ও ভার্সিটি লাইফের স্মরণীয় একটা ঘটনা ছোট করে। আচ্ছা, বায়োস্টে আসলে কিভাবে আসা? বায়োস্টে হচ্ছে আমার যতটুকু মনে পড়ে, ইফ আই ক্যান রিকল কারেক্টলি, আম মোস্ট প্রবাবলি হচ্ছে আমাদের বায়োস যখন ফার্স্ট ২০১৫ সালে হচ্ছে আত্মপ্রকাশ করে, তখন হচ্ছে কোনো একটা পেপারে হচ্ছে তারা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল আরকি। তো আমার বাবা হচ্ছে এটা নোটিস করেছিলেন এবং আমার কাছে হচ্ছে পেপার কাটিংটা এনেছিলেন। বলেছিলেন যে যেহেতু আর্মিরান ইউনিভার্সিটি, আ এটা হয়তোবা একটা মানে ভালো একটা সুযোগ এখানে হতে পারে আরকি। তো সেই থেকে হচ্ছে যে মানে বাবার নির্দেশেই হচ্ছে আমি আসলে বায়োস্টে হচ্ছে ভর্তি হই ২০১৫ সালে ফার্স্ট ব্যাচে। অ্যান্ড দেন হচ্ছে যে বায়োস্টের জার্নি কমপ্লিট করলাম, করে তারপরে এখানে শিক্ষকতা হিসেবে জয়েন করলাম। এবং বায়োস্টের স্মরণীয় ঘটনা আসলে এই মুহূর্তে যদি আমাকে রিকল করতে হয়, হ্যাঁ, আমার আসলে একটা স্মরণীয় ঘটনা আছে। সেটা হচ্ছে যখন আমি থ্রি 1 এ পড়ি, তখন আমাদের বায়োস্টে ফার্স্ট হচ্ছে ডিবেট একটা কম্পিটিশন হয়েছিল আরকি। তো আমি আসলে খুব ইন্ট্রোভার্ট একজন পারসন ছিলাম। সো ইন্ট্রোভার্ট পারসন এর জন্য আসলে তো আপনি বুঝতেই পারছেন যে ডিবেট কম্পিটিশন আসলে অ্যাটেন্ড করাটা খুব একটা মানে হচ্ছে যে কি বলবো? মানে আসলে আমার মন সায় দিচ্ছিল না। মানে আমি আসলে পার্টিসিপেট করিওনি। মানে রেজিস্ট্রেশন করিওনি। বাট আমাদের সিএসসি ডিপার্টমেন্ট থেকে একটা টিম হচ্ছে যে পার্টিসিপেট করেছিল। প্রত্যেক ডিপার্টমেন্ট থেকেই একটা মিনিমাম একটা করে গ্রুপ হচ্ছে মানে অ্যাটেন্ড করেছিল। সো রেজিস্ট্রেশন করেছিল। সো সিএসসি ডিপার্টমেন্ট থেকে একটা করেছিল এবং আমার ব্যাচ থেকে হচ্ছে করেছিল আরকি। তো ৩ জন নিয়ে হচ্ছে একটা টিম। থার্ড মেম্বার কোনো কারণে আসলে হচ্ছে মাঝপথে একটু সিক হয়ে পড়ে আরকি। তো সিক হয়ে পড়ার পরে ওই টিমের যে লিডার ছিল রাহেল রাব্বি, ও হচ্ছে আমাকে ফোন দিয়েছে যে, "রিনো, এখন তো আমরা বিপদে পড়ে গেছি। সো ইউ ক্যান বি আওয়ার সেভিয়ার। সো প্লিজ আ মানে আমাদের হচ্ছে যে একটু অ্যাসিস্ট করতে হবে।" কোনোভাবেই রাজি হচ্ছিলাম না। যে আমি তো যেটা বললাম যে ইন্ট্রোভার্ট, ঠিকঠাক মতো কথা বলতে পারি না। সো অনেক জোরাজুরির পর, খুব ফোর্স করার পর হচ্ছে আমি আসলে ডিবেট কম্পিটিশনে হচ্ছে যে মানে ওই টিমে হচ্ছে পার্টিসিপেট করি এবং আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ফাইনাল পর্যন্ত যাই। এবং আমি আসলে নিজের উপরে খুব অবাক হচ্ছিলাম যে আমি আসলে হচ্ছে যে ইন্ট্রোভার্ট হওয়ার পরও আসলে হচ্ছে যে মোটামুটি ভালোই পারফর্ম করছিলাম। এবং আলহামদুলিল্লাহ হচ্ছে ফাইনালি আমাদের টিমই হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট থেকে জয়ী হয় আমাদের ভার্সিটিতে। সো সেটা আমার জন্য হচ্ছে একটা খুব মানে প্রাউড মোমেন্ট ছিল এবং সেটা আসলে খুব মনে রাখার মতো একটা মেমোরেবল মোমেন্ট ছিল। আচ্ছা, আচ্ছা। তো ভাই আমরা পরের প্রশ্নে যাই। শিওর। ইউনিভার্সিটি লাইফে আপনি কি, কি ক্লাবের সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানে আপনার প্রফেশনাল লাইফে ক্লাব অ্যাক্টিভিটিস গুলো কিভাবে ভূমিকা পালন করছে কেমন বা কেমন প্রভাব আছে? আপনার আপনার কি মনে হয় প্রফেশনাল লাইফে ভালো করার জন্য স্টুডেন্ট লাইফ থেকেই একজন স্টুডেন্টকে ক্লাবের সাথে যুক্ত হওয়া প্রয়োজন? আচ্ছা মালিহা, আমি হচ্ছে লাস্টের কোশ্চেনটার একটু আগে অ্যান্সার দিয়ে নেই। আমি যদি এখানে অনেস্টলি একটা কথা বলি, আমার অপিনিয়নে মনে হয় যে না, আপনার প্রফেশনাল লাইফে হচ্ছে আপনি সাকসিড হওয়ার জন্য আমার মনে হয় না যে হচ্ছে ক্লাবে ইনভলভ থাকাটা বা ক্লাবে আসলে খুব এফোর্ট দেওয়াটা আসলে খুব ম্যান্ডেটরি বা আসলে সেটা আপনার প্রফেশনাল লাইফে খুব ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। বাট ডেফিনিটলি হচ্ছে কিছু না কিছু ইম্প্যাক্ট তো হচ্ছে অবশ্যই ক্রিয়েট করবে। যেমন ফর এক্সাম্পল ক্লাবে যখন আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, ফর এক্সাম্পল আপনি জয়েন্ট সেক্রেটারি পজিশনে আছেন, আপনি আপনার দায়িত্বগুলো যদি তখন থেকেই ঠিকঠাক মতো পালন করার একটা প্র্যাকটিস করেন বা শিখেন, সেটা অবশ্যই কিন্তু হচ্ছে যে আপনার প্রফেশনাল লাইফে কিন্তু বা চাকরি লাইফে কিন্তু সেটা আপনাকে হচ্ছে একটা অ্যাডভান্টেজ দিবে। যেহেতু হচ্ছে আপনি একটা এক্সপেরিয়েন্স নিয়ে আসছেন ক্লাবে, আসলে হচ্ছে যে কিভাবে আমার দায়িত্বগুলো ম্যানেজ করতে হবে, ঠিকঠাক মতো ইন টাইমে পাংচুয়ালিটি মেনটেন করে হচ্ছে আমার দায়িত্বগুলো পালন করতে হবে।
সো ওই জিনিসটা হচ্ছে আপনাকে আসলে মানে প্রফেশনাল লাইফে হেল্প করতে পারে। বাট আসলে খুব যে একটা ইম্প্যাক্ট রাখে ক্লাবে পার্টিসিপেশন আপনার প্রফেশনাল লাইফে, আমার মনে হয় না। পার্সোনালি আমি আসলে বিলিভ করি না। সো এটা হচ্ছে লাস্ট কোশ্চেনের অ্যান্সার। আর ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমি ২ টা ক্লাবের সাথে হচ্ছে বায়োসটি ইনভলভড ছিলাম। একটা হচ্ছে কালচারাল ক্লাব, আরেকটা হচ্ছে ডিবেট ক্লাব। কালচারাল ক্লাবে থেকে আমার মনে হয় না আমি আসলে কোনো বেনিফিট পেয়েছি। আ আমার মনে হয় না যে কালচারাল কোনো কিছু আসলে হচ্ছে যে মানে আমি যে শিক্ষকতা পেশায় এসেছি খুব একটা মানে ইমপ্যাক্ট ফেলেছে বা আমার খুব একটা হেল্পফুল হয়েছে ওখানকার এক্সপেরিয়েন্স। বাট ডিবেট ক্লাব থেকে হচ্ছে যে আমি আসলে অনেক জিনিসই শিখতে পেরেছি। ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম আমি কিছু সময়। এবং ডিবেট ক্লাবে হচ্ছে যখন আমি দেখতাম যে কন্টেস্টেন্টরা যখন হচ্ছে পার্টিসিপেট করতো, তারা যখন ডিবেট করতেন, তখন তাদের থেকে আসলে অনেক কিছু শিখেছি। কিভাবে একটা টপিক রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে আসলে স্পিকিং স্কিল বাড়াতে হয়, কমিউনিকেশন স্কিল বাড়াতে হয়, সেটা ডিবেট ক্লাব থেকে আমি শিখেছি। সো একেবারে যে হচ্ছে যে ক্লাবের ইমপ্যাক্ট নেই ব্যাপারটা এরকম না, বাট খুব একটা যে আবার ইমপ্যাক্ট আছে তাও না। সো সেটা হচ্ছে আমার নিতান্তই পার্সোনাল অপিনিয়ন। আচ্ছা, আচ্ছা। ভাইয়া, আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দেওয়ার সময় আপনার কাছে কি এটা কোনো সময় মনে হয়েছে এখানে সরকারি বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট, চুয়েট, কুয়েট এদের সাথে একই প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাল্লা দেবার সক্ষমতা আমাদের নতুন প্রতিষ্ঠিত ৩টি আর্মি বিশ্ববিদ্যালয়ের আছে? 100%, 110% ডেফিনিটলি অবশ্যই আছে। এটার জন্য আমি ১ম এ যেটা বলব সেটা হচ্ছে আপনার নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। যে আমি পারবো। আপনি যদি এই যে কোয়েশ্চেনটা আপনি করলেন যে পাল্লা দেওয়ার সক্ষমতা আছে কিনা? আপনি যদি শুরু থেকে এরকম একটা মেন্টালিটি আসলে ক্যারি করে রাখেন যে আসলে হচ্ছে যে মানে আ যেটা সত্য কথা যে আমাদের যে আর্মি রান ইউনিভার্সিটি গুলো আছে বাউয়েট, বাউস্ট বা যেকোনো নিউলি রান ইউনিভার্সিটি বা নিউলি এস্টাবলিশড ইউনিভার্সিটি স্বাভাবিকভাবে পরিচিতি পেতে কিন্তু একটু সময় লাগে। আর পরিচিতি পেতে যদি সময় লাগে তাহলে হচ্ছে আপনি যে ট্যাগটা ক্যারি করছেন, যেমন ফর এক্সাম্পল আমি বায়োস্টে ট্যাগ ক্যারি করছি। হুম, ওই ট্যাগটা তখন কিন্তু হচ্ছে যে অবশ্যই জব ফিল্ডে হচ্ছে একটু হলেও কমপ্লেক্সিটি ক্রিয়েট করবে। যেটা সত্য কথা। মানে যেটা আসলে আমার একদম অনেস্ট এক্সপেরিয়েন্স এবং অপিনিয়ন। কিন্তু কথা হচ্ছে আপনি যদি ওইটা ধরে রাখেন যে আমার ট্যাগটার কারণে আমি কি পিছিয়ে যাবো কিনা? বা ট্যাগটার কারণে আমি লাইফে কিছু করতে পারবো না, বা আমি যে জায়গায় হচ্ছে কম্পিট করছি সেখানে আসলে হচ্ছে যে অনেক নামি দামি বা হচ্ছে অনেক পপুলার ইউনিভার্সিটি, সেটা প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে, ওখানে অনেক কন্টেস্টেন্ট আছে। তো আমার তো এখানে দেয়ার ইজ নো চান্স, দেয়ার ইজ নো রুম ফর মাই এন্ট্রেন্স। এই ধারণাটা রাখলে আপনি ওইখানেই লুজার হয়ে যাবেন এবং আপনি কিন্তু আমার মনে হয় না যে মানে হচ্ছে যে আপনার ডিজায়ার্ড যে ড্রিম বা সাকসেস সেটা আসলে আহ, আপনি হচ্ছে অ্যাচিভ করতে পারবেন। আপনার শুরুতে আপনার ধারণা রাখতে হবে যে পার্সন এ যদি পারে বা ওই পার্সনটা যদি পারে আমি কেন পারবো না। নিজের উপর হচ্ছে খুব মানে ভালো একটা কনফিডেন্স আপনার রাখতে হবে। এবং ভালো কনফিডেন্স যদি রাখেন, শুধু কনফিডেন্স রাখলেই হবে না, সেটা হচ্ছে আপনার অবশ্যই সেটার জন্য আপনাকে হচ্ছে যে পরিশ্রম করতে হবে ধৈর্য সহকারে। আপনার প্রোফাইলটা ভারী করতে হবে। যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে ধরেন কোনো একটা ইন্টারভিউতে হচ্ছে আপনিও আছেন, আপনার কন্টেস্টেন্ট বা পার্টিসিপেন্ট হিসেবে হচ্ছে আরো একজন বুয়েটের কোনো একজন ফেলো স্টুডেন্ট আছেন আর কি। তো দেখা যাচ্ছে যে ওনার কিন্তু প্রোফাইলের সাথে বুয়েট ট্যাগটা আছে, উনি কিন্তু ওই দিক দিয়ে স্বাভাবিকভাবে হচ্ছে একটু এগিয়ে থাকবেন। তাহলে হচ্ছে আপনি হচ্ছে কিভাবে হচ্ছে মানে ওনাকে ওভারকাম করতে পারবেন। তাহলে আপনার কি করতে হবে, আপনার নিজের প্রোফাইলটা আসলে একটু ভারী করতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে যখন আমি শিক্ষকতা পেশায় হচ্ছে যে যখন আমি কম্পিট করেছি, তখন দেখা যাচ্ছে যে হয়তো বুয়েটের একজন কন্টেস্টেন্টের হয়তো একটা পাবলিকেশন আছে, সেখানে হয়তো বা আমার 10টা পাবলিকেশন করতে হচ্ছে, 10টা কোয়ালিটিফুল পাবলিকেশন করতে হচ্ছে। তারপর হচ্ছে আমার আহ, ওখানে বুয়েটের ওই স্টুডেন্টের হয়তো বা 3.5 দিয়েও হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে হয়তো বা আমার 3.95 বা 3.98 এরকম টাইপের কিছু একটা রাখতে হচ্ছে। আর এটা আমার রাখতে হচ্ছে, কিছু করার নেই, যেহেতু হচ্ছে যে যেটা আমি বললাম যে নিউলি এস্টাবলিশড ইউনিভার্সিটি একটা স্বাভাবিকভাবে একটা কমপ্লেক্সিটি ক্রিয়েট করবে। তো আপনি যদি আপনার প্রোফাইলটা এমন ভারী করে ফেলতে পারেন বা প্রোফাইলটা ইমপ্রুভ করতে পারেন যে আপনার সিভিটা হচ্ছে ভারী করে ফেলতে পারেন, যেখানে হচ্ছে যে যখন 2টা সিভি আসবে যে হ্যাঁ, যখন যারা জাজ থাকবে দেখবেন যে ঠিক আছে হচ্ছে বুয়েটের, ওকে মাশাল্লাহ বুয়েট, বাট বায়ুস্টের বা বাউয়েট বা বাউস থেকেও আসছে কিন্তু ওনার তো অ্যাচিভমেন্ট আরো বেশি। সো হোয়াই শুডেন্ট উই কনসিডার হিম? সো ডেফিনেটলি উই শুড কনসিডার হিম অ্যাজ এ কি বলবো মানে যোগ্য একজন ক্যান্ডিডেট হিসেবে আমরা তাকে কনসিডার করতে পারি, রাইট? সো তখন দেখা যাবে যে আপনি কিন্তু তখন ওই
কনটেস্টে হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে একটা ভালো ফাইট দিতে পারবেন। সো সেই ক্ষেত্রে আমি বলব যে শুরুতেই যদি নিজেকে বলেন যে আমার পক্ষে সম্ভব না, এই ট্যাগের কারণে আমার কিছু হবে না, মানে আমার আসলে হচ্ছে যে জব সার্কুলার দিলে আমার অ্যাপ্লাই করে লাভ হবে না, আগে থেকেই যদি হাল ছেড়ে দেন তাহলে হচ্ছে লাইফে কিছু করতে পারবেন না। আপনার হচ্ছে অবশ্যই নিজের উপর ওই কনফিডেন্স রাখতে হবে যে ডেফিনেটলি আই ক্যান, ইফ হি অর শি ক্যান দেন ডেফিনেটলি আই অলসো ক্যান। এইটাই হচ্ছে আমার সাজেশন থাকবে আর কি। অবশ্যই নিজের উপর বিশ্বাসটা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি 100%। ভাইয়া আমাদের বেশ কয়েকটা কমেন্ট আসছে, এখন আমরা একটু কমেন্টে চলে যাই। শিওর। তানভীর আহমেদ মুস্কান লিখেছেন, আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় স্যার, আপনার হয়তো স্টুডেন্ট। ওয়ালাইকুম আসসালাম, আমার খুবই কাছের স্টুডেন্ট এবং আমার আন্ডারে হচ্ছে উনি থিসিস করেছেন এবং রেগুলার কমিউনিকেশন হয়। ওয়ালাইকুম আসসালাম মুস্কান। আরেকজন মালিহা খান কথন আপু কমেন্ট করেছেন, স্যার আমরা জানি আপনি দীর্ঘদিন বায়ুশ্রী শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন, নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এসে আপনার অনুভূতি কেমন ছিল? আচ্ছা, এই অনুভূতি আসলে হচ্ছে সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। এটা আসলে অনেক আমার জন্য একটা প্রাইডের ব্যাপার ছিল যে নিজের ইউনিভার্সিটিতে আসলে হচ্ছে শিক্ষক হিসেবে জয়েন করা। স্টুডেন্ট ৪ বছর থাকার পরপরই হচ্ছে যে শিক্ষক হিসেবে জয়েন করা। ওইখানে আমার যে ছোট ভাই-বোন যারা ছিলেন, তাদের হচ্ছে যে এতদিন আমি একজন সিনিয়র হিসেবে ছিলাম, এখন সিনিয়র প্লাস শিক্ষক হিসেবে আমি তাদের হচ্ছে যে ক্যারিয়ার ডেভেলপমেন্টে হচ্ছে আমি মানে পার্টিসিপেট করতে যাচ্ছি বা করতে পারছি। তখনকার ওই অনুভূতিটা আসলে আমি কোনোভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আসলে হচ্ছে যে আনডিসক্রাইবেবল, সত্য কথা। মানে আসলে সেটা খুব ইমোশনাল একটা মোমেন্ট ছিল এবং যতদিনই আমি বায়োস্টে ছিলাম সেটা আমার জন্য একটা খুব প্রাউড একটা বা প্রাইডের একটা ব্যাপার ছিল যে আমি আমার নিজের ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম। আচ্ছা, অনুপম আজিম লিখেছেন, রেনু ভাইয়া এইমাত্র যে ভাইয়ার কথা বললেন, রাহেল ভাইয়ার কথা, তিনিও অনেক প্রতিভাবান ছিলেন, যিনি এখন সনি র্যাঙ্কসের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের মতো শীর্ষ পদে আছেন। উনাদের বিতর্ক দলের প্রত্যেকেই এখন অনেক ভালো অবস্থানে আছেন। অনুপম, আহ, আশা করি ভালো আছেন। আপনার সাথেও তো মোটামুটি রেগুলার কমিউনিকেশন হয়। এক্স্যাক্টলি, রাহেল হচ্ছে এখন খুবই ভালো একটা শীর্ষ প্রতিষ্ঠানে হচ্ছে, খুব ভালো একটা প্রতিষ্ঠানে আছেন। যদিও রাহেলের সাথে আসলে আমার কমিউনিকেশন অনেকদিন ধরেই নেই। আহ, আশা করি হচ্ছে সামনে কমিউনিকেশন আবার রিএস্টাবলিশ হবে। আর এটা শুনে অনেক খুশি হলাম যে আমাদের ওই বিতর্ক দলের, যেমন আমি যদি যদি রিকল করি যে নাদিয়া, নাদিয়াও হচ্ছে এখন খুব ভালো একটা পজিশনে আছেন। উনি এক সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে হয়তো বা কোনো একটা সফটওয়্যার ফার্মে হচ্ছে যে কর্মরত আছেন আর কি। আর থ্যাংক ইউ অনুপম আপনার কমেন্টের জন্য। আচ্ছা, এখন আমরা ভাইয়া প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। শিওর। আমাদের সবার কমন প্রশ্ন, টিচিং প্রফেশনের ক্ষেত্রে সিজিপিএ কতটুকু ম্যাটার করে? যেরকম আপনি বললেন যে অনেক ম্যাটার করে সিজিপিএটা, তো মানে কত সিজিপিএ কতর মধ্যে আমাদের থাকতে হবে? আচ্ছা মালিহা, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যদিও কিছুটা আমি হচ্ছে কাভার করেছিলাম প্রথম দিকের কোশ্চেনগুলোতে, বাট আমি একটু আবারও বলি। আমি আবার লাস্টের থেকে হচ্ছে অ্যান্সারটা করি কোশ্চেনের। সেটা হচ্ছে আমি যেটা বলবো যে যেটা আসলে সেফ একটা হচ্ছে সিজিপিএ স্কোর, আমি বলবো যে শিক্ষকতা পেশা যদি কেউ নিতে মানে শিক্ষকতা পেশায় নিজেকে ইনভলভ করতে চান তাহলে 3.75টা আসলে হচ্ছে যে একটা আসলে সেফ একটা স্কোর। কারণ আগে যেটা হতো সেটা হচ্ছে যে প্রত্যেক ইউনিভার্সিটি হচ্ছে যে জাস্ট মিনিমাম সিজি হচ্ছে 3.5, মানে রিকোয়ারমেন্ট ছিল আর কি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে। বাট এখন অনেক ইউনিভার্সিটিতে আমি যেটা দেখলাম সেটা আসলে 3.7-এ চলে গিয়েছে এবং অনেক ইউনিভার্সিটিতে সেটা 3.75-এও হচ্ছে গিয়েছে। বাট এর বেশি হচ্ছে আমার এখনো চোখে পড়েনি। সো 3.75টা হচ্ছে যে আপনার ডেফিনেটলি হচ্ছে যে আসলে মেনটেন করা উচিত যদি আপনার প্ল্যান থাকে যে ইন দ্য নিয়ার ফিউচার আপনি শিক্ষকতা পেশায় নিজেকে হচ্ছে নিয়োজিত করবেন। আর বাট এর মানে এই না যে আপনি আসলে 3.75 এটার মধ্যে হচ্ছে যে মানে থাকবেন। আমি যেটা বলবো যে আপনি প্রত্যেক সেমিস্টারে হচ্ছে ম্যাক্সিমাম যতটুকু তোলা পসিবল, আপনার যদি হচ্ছে টার্গেট 4 রাখেন সেটা বেটার। মানে আমি টার্গেট 4 রাখতে বলেছি, আমি কিন্তু বলছি না যে 4-এ 4 ইয়ে করা আর কি অ্যাচিভ করা। টার্গেট 4 রাখলে তখন দেখবেন যে আপনার 3.9, 3.8 বা 3.75 ওইটা আসলে হচ্ছে যে মেনটেন হবে। সো আই থিঙ্ক 3.75 ইজ এ সেফ সিজিপিএ স্কোর ফর বিং কোয়ালিফাইড
ফর দিস পজিশন। এবং সিজিপিএ খুবই ইম্পর্টেন্ট, যত বেশি সিজিপিএ রাখবেন তত হচ্ছে সেটা বেটার। এবং আমি আরেকটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, এটাও হচ্ছে আমি অলরেডি কাভার করেছি, যে পাবলিক ভার্সিটির যেমন বুয়েট চুয়েট কোয়েট রুয়েট বা ফর এক্সাম্পল ব্র্যাক বা আহসানুল্লাহর যে স্টুডেন্ট যদি আপনার সাথে কম্পিট করে, তাদের 3.75 আর নিউলি এস্টাবলিশড ইউনিভার্সিটি 3.75 স্বাভাবিকভাবেই, যেটা আসলে একটু হার্শ ট্রুথ, সেম পাল্লায় কিন্তু মাপবে না। তা আপনার হচ্ছে যে যত বেশি সিজিপিএ থাকবে তত আসলে বেটার। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে যারা শিক্ষকতা পেশায় আসতে চান, এটা আমার পার্সোনাল রিকমেন্ড, আমি থ্রেশহোল্ড ভ্যালুর কথা বললাম এতক্ষণ 3.75, বাট 3.9 রাখার চেষ্টা করবেন বা 3.8 অ্যাভাব রাখার হচ্ছে চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনি আপনার চান্স অনেক বেড়ে যাবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এবার অনেকেই আছে বিএসসি শেষ করে দেশের বাইরে চলে যায়, সেখানে ভাইয়া আপনি দেশে থেকেও টিপিসি রিভিউয়ার অফ আইজেসিডিএস জার্নাল, কিউ3 স্কোপাস ইন্ডেক্স এসবের মতো শীর্ষ গবেষণার সাথে কিভাবে যুক্ত হয়েছেন, এই দিকটা একটু তুলে ধরার আহ্বান রইল, যাতে করে আমরা এই পথে আসতে চাইলে অনুপ্রেরণা পেতে পারি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। আসলে হচ্ছে আমি আমার আন্ডার গ্রেডে হচ্ছে বিএসসিতে আমি আসলে রিসার্চের সাথে ইনভলভ ছিলাম না। রিসার্চের ব্যাপারে হচ্ছে আমি তখন আসলে খুব একটা ইনফরমেশন জানতাম না যে কিভাবে রিসার্চ করতে হয়, বা কিভাবে আসলে হচ্ছে পাবলিকেশন করতে হয় বা পাবলিকেশনের গুরুত্ব কি। যখন আমার আন্ডারগ্রেড কমপ্লিট হয় তখনও কিন্তু আমার আসলে কোনো পাবলিকেশন ছিল না। আমার ফার্স্ট পাবলিকেশন আপনারা যদি আমার প্রোফাইল দেখেন তাহলে দেখবেন যে 2021 সালে জানুয়ারিতে মনে হয় আমার আসলে ফার্স্ট পাবলিকেশনটা পাবলিশ হয়। আমি কিন্তু শিক্ষকতা হিসেবে জয়েন করেছিলাম 2019 সালে। সো আপনি বুঝতেই পারছেন যে এখানে একটা 2 বছরের গ্যাপেও আমার, মানে আসলে বা 1 বছর গ্যাপেও আসলে আমার পাবলিকেশন হয়নি। কিন্তু যখন আমি পাবলিকেশন করাটা আসলে শুরু করি, আহ, এটা আমাকে আসলে হচ্ছে পাবলিকেশনের ইন্সপিরেশন আমাকে যিনি দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় মামুন স্যার, উনি আমার সুপারভাইজার ছিলেন। আহ, উনি হচ্ছে আমাকে বায়োস্টে জয়েন করার পর উনি আমাকে বলেছিলেন যে ইউ শুড পাবলিশ সাম গুড রিসার্চ পেপার্স। তো তখন থেকে আমি আসলে হচ্ছে যে একটু ইন্সপেক্ট করা শুরু করি যে আসলে পাবলিকেশনের গুরুত্ব কতটুকু। তখন দেখলাম যে শিক্ষকতা পেশায় থাকতে হলে বা শিক্ষকতা পেশায় কোয়ালিফাই করতে হলে আপনার পাবলিকেশন থাকতে হবে। তো তখন থেকে আমি যেটা করতাম, আমার ফ্রিকোয়েন্সি যেটা ছিল, প্রতি মাসে হচ্ছে আমি একটা রিসার্চ পেপার হচ্ছে পাবলিশ করার আসলে হচ্ছে চেষ্টা করতাম। তা আমার আসলে আলহামদুলিল্লাহ হচ্ছে প্রতি মাসে হচ্ছে একটা করে রিসার্চ পেপার আমি আস্তে আস্তে আসলে পাবলিশ করা শুরু করি। প্রথমে হচ্ছে এটা খুব ডিফিকাল্ট হতো, কারণ হচ্ছে যে তখন আসলে যেহেতু হচ্ছে আমি মাত্র জয়েন করেছি, ওইভাবে আসলে স্টুডেন্ট পেতাম না। কারণ একা আপনি কত রিসার্চ করতে পারবেন, আপনার তো আসলে যদি স্টুডেন্ট থাকে আপনার আন্ডারে, আপনি স্টুডেন্টের থেকে হচ্ছে যে বেশি বেশি পাবলিকেশন করতে পারবেন। সো প্রথম প্রথম সব পাবলিকেশন নিজেই করতে হয়েছে। এরপর আস্তে আস্তে হচ্ছে স্টুডেন্টরা যখন আমার প্রোফাইল একটু আসলে হচ্ছে একটু আস্তে আস্তে হচ্ছে যখন একটু আমার প্রোফাইলটা একটু রিসার্চ প্রোফাইলটা যখন আস্তে আস্তে একটু ডেভেলপ হওয়া শুরু হয়, তখন হচ্ছে স্টুডেন্ট আসা শুরু হয়, তাদের নিয়ে হচ্ছে আমি কাজ করা শুরু করি। এবং প্রথম প্রথম হচ্ছে যে কনফারেন্স পেপারই হচ্ছে ফোকাস করতাম, তখন জার্নাল কিভাবে করতে হয় জানতাম না। আস্তে আস্তে যখন জার্নালে ফোকাস করা শুরু করি, তখন হচ্ছে যখন আপনি আসলে হচ্ছে অনেক পাবলিকেশন করে ফেলবেন, অটোমেটিক্যালি আপনার প্রোফাইলটা কিন্তু আসলে কি বলবো, মানে এটা আসলে হচ্ছে যে বিভিন্ন ডেটাবেজে আসলে ইনক্লুড হয়ে যায়। মানে হচ্ছে যে যারা বড় বড় পাবলিশার থাকে তারা হচ্ছে যে এই ইনফরমেশনটা আসলে হচ্ছে যে তারা এক্সট্রাক্ট করে নেয় যে কারা কারা পাবলিকেশন করছে, কারা কারা এই ফিল্ডে হচ্ছে যে খুব ভালো পাবলিকেশন করছে বা সামথিং। তো তারা হচ্ছে সামওয়াট হচ্ছে এই ইনফরমেশনটা তারা হচ্ছে যে এক্সট্রাক্ট করে নেয় বিভিন্ন সোর্স থেকে। সো যেহেতু হচ্ছে যে আমার মোটামুটি একটা মানে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ পাবলিকেশন হয়েছে, সো বিভিন্ন হচ্ছে যে পাবলিশার থেকে আসলে হচ্ছে মেইল আসা শুরু হয়েছিল যে আপনি হচ্ছে রিভিউয়ার হিসেবে হচ্ছে যে আমাদের এখানে আসলে জয়েন করেন বা এই পেপারটা রিভিউ করে দেন, বা আপনি আসলে টিপিসি রিভিউয়ার হিসেবে হচ্ছে যে আমাদের এখানে অ্যাটেন্ড করেন। সো সব আসলে হচ্ছে রিকোয়েস্ট ফুলফিল করা পসিবল হয় নাই যেহেতু একটু ব্যস্ত থাকি। তো পরবর্তীতে হচ্ছে যে এই যেটা বললেন যে কিউ থ্রি স্কোপাস ইন্ডেক্স একটা জার্নাল ছিল আইজিসিডিএস, এটার ফুল মিনিংটা এই মুহূর্তে মনে পড়ছে না। ওখান থেকে একটা ইনভাইটেশন এসেছিল। তো আমি ওখানে হচ্ছে যে ওদের টিপিসি কমিটিতে হচ্ছে রিভিউয়ার হিসেবে নিজেকে ওদের ইনভাইটেশনটা একসেপ্ট করি আর কি। সো আসলে হচ্ছে যে মানে আমার আসলে ফ্রিকোয়েন্সি, যেটা আমি অনেস্টলি বলবো, ফ্রিকোয়েন্সিটা বেশি ছিল রিসার্চ পেপার পাবলিশ করার, প্রতি মান্থে একটা করে, কাইন্ড অফ লাইক দ্যাট। এবং সেটার কারণে হচ্ছে যে একটা ধরেন পাবলিসিটি হয়েছে। আর সেকেন্ডলি প্রথম দিকে কোয়ালিটিফুল পাবলিকেশন না হলেও আস্তে আস্তে যখন জার্নালে মুভ করি
তখন কোয়ালিটিফুল পাবলিকেশন হওয়ার পরও আমার পাবলিসিটিটা আরেকটু বেশি হয়েছে। সো ওইখান থেকে আসলে হচ্ছে যে মানে আমি আসলে হচ্ছে যে কোনো গ্যাপ দেইনি, যেটা আমি বলতে চাচ্ছি। আমি কনসিস্টেন্ট ছিলাম, এখনো আমি রিসার্চ পেপার পাবলিকেশনে কনসিস্টেন্ট। সো প্রতি মাসে আমার একটা আমি পাবলিকেশন করার চেষ্টা করি। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে ওই দিক থেকে আসলে হচ্ছে যে রিসার্চে খুব ডিপলি ইনভলভ হয়ে যাওয়া বা পাবলিকেশনে ডিপলি ইনভলভ হয়ে যাওয়া, ওইখান থেকে আসলে ক্যারিয়ারের এই টার্নটা নেওয়া আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এবার আরেকটা প্রশ্ন, Sure. একজন স্টুডেন্ট যদি টিচিং প্রফেশনকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চায়, তাহলে প্রথম থেকে কিভাবে শুরু করবে? এরকম আপনি অনেকটুকু আগে বলেছিলেন, যদি আবার একটু বলতেন। হ্যাঁ, শিওর। আমি যদি ওইটা একটু অন্যভাবে বলি, শুরুতে যেটা বলেছি, সেটা হচ্ছে যে, যেকোনো প্রফেশন, সেটা শিক্ষকতা না। আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হতে চান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, বা ফর এক্সাম্পল আপনি কোনো গভর্নমেন্টাল জব, ফর এক্সাম্পল বিসিএস এ যদি মানে আপনি কম্পিট করতে চান, আপনি যত আগে থেকে প্রিপারেশন শুরু করবেন, তত কিন্তু আপনি কম্পিটিশনে এগিয়ে থাকবেন, রাইট? এটা খুব কমন একটা ব্যাপার। তো শিক্ষকতা পেশাও কিন্তু ঠিক মানে এটার ব্যতিক্রম না। যেহেতু হচ্ছে সিজিপিএটা খুব বেশি ইম্পর্টেন্ট শিক্ষকতা পেশায়। সো আপনি যদি 1-1 থেকেই, শুরু থেকেই যদি হচ্ছে যে আপনি সিরিয়াস থাকেন যে আমি সিজিপিএ হাই রাখার ব্যাপারে কনসিস্টেন্ট থাকবো, তাহলে হচ্ছে আপনার জন্য জার্নিটা খুব ইজি হয়ে যাবে। এখন 1-1 থেকে হচ্ছে কনসিস্টেন্ট থাকার বা সিজিপিএ হাই রাখার মেন্টালিটিটা রাখার প্রয়োজনীয়তাটা কি জন্য আমি বলি, যে কোনো সময় লাইফে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার কোনো পার্সোনাল প্রবলেম হতে পারে, বা আপনার লাইফে বড় রকমের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তখন হয়তো বা দেখা যেতে পারে যে কোনো একটা সেমিস্টারে আপনার জিপিএ হচ্ছে বা অনেক জিপিএ অনেক একটা ডাউনফল করলো, তখন কিন্তু আপনার ওভারঅল সিজিপিএ ডাউন করবে। তো আপনি হচ্ছে শুরু থেকেই হচ্ছে যে একদম 1-1 থেকে, যেমন অনেকের আমি একটা জিনিস খেয়াল করেছি যে 3-1 3-2 তে এসে তারা মানে তখন তাদের মাথায় আসে যে এখন আমার সিজিপিএটা একটু বাড়ানো দরকার। 3-1 3-2 ইজ অলসো সেফ জোন ইন মাই অপিনিয়ন, বাট আপনি ফোর্থ ইয়ারে উঠলে তো তখন আর পসিবল না। আপনি 4-1 4-2 তে আপনার সিজি কত হাই করবেন? 3-1 3-2 তে 3-1 এ পসিবল, বাট আমি বলবো যে আপনি একদম শুরু থেকে লাইক 1-1 থেকেই হচ্ছে যে আপনি সিজিটা হচ্ছে হাই রাখার চেষ্টা করেন। এবং 1-1 1-2 এ কিন্তু আপনার হচ্ছে নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট হচ্ছে বেশি থাকে, লাইক রাইট? যেমন ফর এক্সাম্পল সিএসসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো হচ্ছে যে বেশি থাকে, এবং এগুলো অলরেডি কিন্তু আপনি এইচএসসি তে কাভার করে আসছেন। সো তখন কিন্তু সিজিপি বা জিপিএ তোলাটা কিন্তু একটু ইজি। তো আমি যেটা বলবো যে 1-1 থেকে আসলে হচ্ছে জিপি এর ব্যাপারে হচ্ছে যে একটু যদি সতর্ক থাকেন, তাহলে হচ্ছে শেষ পর্যন্ত গিয়ে যদি আপনার একটা ভালো সিজিপিএ থাকে, যেটা বললাম 3.75 অ্যাভাব, তখন আপনার জার্নিটা ইজি হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে আহ, আপনার 4-1 এ উঠে যখন আপনার রিসার্চ জার্নিটা শুরু হয়, সো রিসার্চ জার্নিটা হচ্ছে তখন থেকে হচ্ছে আপনার একটা আপনার মাইন্ডসেট ফিক্স করে নিতে হবে যে আমার পাবলিকেশন করতেই হবে। পাবলিকেশন ছাড়া এই ফিল্ডে আসলে হচ্ছে আপনাকে প্রপার ক্যান্ডিডেট হিসেবে হচ্ছে যে মানে কোয়ালিফাই করা হবে না বা কনসিডার করা হবে না। সো 4-1 এ আপনি যে থিসিস করবেন, তখন থেকেই থিসিসটা ভালোভাবে করতে হবে, এবং এট দ্য সেম টাইম ওই ইন্টেনশন রাখতে হবে যে আমি আসলে হচ্ছে যে 2টা পাবলিকেশন বা একটা পাবলিকেশন, একটা হলে একটা জার্নাল করেন, আর 2টা হলে একটা কনফারেন্সে একটা জার্নাল করেন। বাট এই ক্ষেত্রে আমি একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে তুলতে চাই, যেটা আসলে স্টুডেন্টদের খুব বেশি এফেক্ট করে। সেটা হচ্ছে যে শুধু পাবলিকেশন করলেই হয় না, এখানে অথরশিপের কিন্তু একটা ইস্যু থাকে বা একটা কমপ্লেক্সিটি থাকে। অনেক সময় যেটা দেখা যায় যে স্টুডেন্টরা পাবলিকেশন করলো, বা ফার্স্ট অথার হিসেবে হচ্ছে স্টুডেন্টরা থাকে না। স্টুডেন্টরা কোনো না কোনো কারণে লাস্ট অথারে চলে যায়। ওইটার ব্যাপারে আসলে আমি খুব বিস্তারিত এই মুহূর্তে বলতে চাচ্ছি না। হয়তো অনেকেই হচ্ছে বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমি যেটা রিকমেন্ড করব যে, যদি আহ, মানে মেইন কনসেপ্টটা আপনার থিসিসের সেটা যদি সোললি আপনার হয়, আহ, বা হচ্ছে আপনি মানে মেজর পার্ট আপনি কন্ট্রিবিউট করেছেন, ম্যাক্সিমাম কাজ আপনি করেছেন, তাহলে ডেফিনেটলি মানে ইউ শুড বি দ্য ফার্স্ট অথার। কারণ আপনি যদি ফার্স্ট অথার না হয়ে লাস্ট অথারের দিকে হন, তাহলে কিন্তু আপনার জন্য একটা প্রবলেম হয়ে যাবে। তখন কিন্তু আপনার ওই আপনি আপনার বাইরে যদি আপনি হায়ার স্টাডিজে যান, তখন সেটা খুব একটা প্রবলেম করে না। কিন্তু যদি আপনি টিচিং প্রফেশনে যান, তখন যদি দেখে যে আপনার অথরশিপে আপনি অর্ডারে লাস্টে আছেন, তখন কিন্তু আসলে হচ্ছে যে এটা একটু প্রবলেম ক্রিয়েট করে। সাধারণত সেকেন্ড অর্ডার পর্যন্ত হচ্ছে কনসিডার বা গুরুত্ব বেশি দেওয়া হয়। থার্ড থেকে হচ্ছে যে সেটার গুরুত্ব আসলে কমে যায়। আরেকটা আছে কোরেসপন্ডিং অথার, সেটা আমি এখন আসলে আমাদের স্কোপের বাইরে, এই মুহূর্তে সময়ের একটা কনস্ট্রেন্ট আছে, আমি সেটা বলছি না। কোরেসপন্ডিং অথার যদি আপনি হয়ে যদি লাস্ট অথারও হন, তাহলে হচ্ছে কোনো একটা খুব একটা সমস্যা হয় না। বাট যদি আপনি নিজেকে ফার্স্ট অথার হিসেবে হচ্ছে যে মানে রাখতে চান পেপারে, তাহলে ওইভাবে আপনাকে হচ্ছে ম্যাক্সিমাম এফোর্টটা দিতে হবে। আর একটা পেপারে তো সবাই ফার্স্ট অথার হতেও পারে না। সো সেই জন্য হচ্ছে যে ইউ হ্যাভ টু কম্পিট উইথ আদার্স, রাইট? সো
ফার্স্ট অথার অথবা সেকেন্ড অথার, এই দুইটা হচ্ছে যে আপনি মানে এনশিওর করার চেষ্টা করবেন। তখনই হচ্ছে আপনার পেপারটা আসলে মানে জব ফিল্ডে হচ্ছে যে মানে বিশেষ করে টিচিং জবে হচ্ছে যে তখন সেটা আসলে অ্যাপ্লিকেবল বা কনসিডার করা হবে আর কি। এই দুইটা জিনিস হচ্ছে আমি বলবো। এবং ৩ নাম্বার যে পয়েন্ট আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ৩ নাম্বার পয়েন্টে আমি যেটা বলব যে শুরু থেকেই হচ্ছে আ আ আপনার ফ্রেন্ড বলেন, আপনার গ্রুপ বলেন, ফ্রেন্ড সার্কেল বা আদার্স যারা আপনার জুনিয়র আছে, তাদেরকে হচ্ছে একটা টপিক কতটুকু ইজি ওয়েতে আপনি বুঝাতে পারেন, ওই প্র্যাকটিসটা হচ্ছে যে আপনার একটু হচ্ছে যে করতে হবে বা ওই স্কিলটা আয়ত্ত করতে হবে। ঠিক আছে? এবং আপনার হচ্ছে যে যেটা কমিউনিকেশন স্কিল যেটাকে বলব, সেটা একটু ইমপ্রুভ করেন। যেমন অনেকের হচ্ছে যে জড়তা থাকে। জড়তা আমারও ছিল, যেটা আমি বললাম যে আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম। বাট জড়তা কিন্তু আমার কাটাতে হয়েছে। আপনারও কিন্তু টিচিং প্রফেশনে আসতে হলে আপনার কিন্তু জড়তা কাটাতে হবে, রাইট? কারণ আপনি যখন হচ্ছে যে টিচিং প্রফেশনে যখন হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করবেন কোনো একটা সার্কুলার দিলে, তখন কিন্তু আপনার ডেমো ক্লাস নেওয়া হবে। আপনি ডেমো ক্লাস বাদ দেন, আপনার তখন কিন্তু ভাইবা নেওয়া হবে। তা আপনি যদি হচ্ছে যে ওই জড়তাটা থাকে যে না আমি মানুষের সাথে কথা বলবো না, আমি মানুষের সাথে কমিউনিকেশন করবো না, না আমি প্রেজেন্টেশন দিব না, না আমি কনফারেন্সে অ্যাটেন্ড করবো না, হ্যাঁ আমি হচ্ছে যে মানে কোনায় লুকায় একটা মানে হচ্ছে যে লুকিয়ে লুকিয়ে থাকবো, আমি হচ্ছে যে কমিউনিকেশন স্কিল বাড়াবো না, তখন কিন্তু কোনো লাভ হবে না। আপনি ভালো পারফর্ম করলেন রিটেনে, আপনি ধরেন হচ্ছে যে আপনার প্রোফাইল ভালো, কিন্তু আপনি ভাইভাতে গিয়ে হচ্ছে যে আপনি একদম জিরো, আপনি ঠিকঠাক মতো কমিউনিকেশন করতে পারলেন না, আপনার হচ্ছে যে আপনি নার্ভাসনেস হ্যান্ডেল করার আপনার ক্যাপাবিলিটি নাই, আপনাকে হচ্ছে ধরেন নার্ভাস করে ফেলা হলো, আপনাকে এটা চেকই করা হয় ইন্টারভিউ বোর্ডে, আপনাকে নার্ভাস করা হবে ইন্টেনশনালি অনেক জায়গায়, দেখা হবে যে আপনি নার্ভাসনেসটা কতটুকু হ্যান্ডেল করতে পারতেছেন। এখন আপনি যদি ঠিকমতো কমিউনিকেশনই না করতে পারেন, নার্ভাসনেস তো আরো অনেক পরের ব্যাপার। সো এই স্কিলগুলো আসলে হচ্ছে যে আপনার খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, না হলে হচ্ছে যে আপনি টিচিং প্রফেশনে খুব একটা সাকসেস গেইন করতে পারবেন না। বেসিক্যালি কমিউনিকেশনই হচ্ছে টিচিং প্রফেশনে যাওয়ার কি হচ্ছে কমিউনিকেশন। রাইট, এটা খুব একটি ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। আচ্ছা ভাইয়া, আমাদের অনেক কমেন্ট আসছে, আমরা একটু কিছু কমেন্ট পড়ে নিই। শিওর। ফাতেমা জোহরা লিখেছেন, বেস্ট উইশেস ফর ইউ রিনো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ম্যাডাম। জোহরা ম্যাডাম হচ্ছে আমার ডিরেক্ট ম্যাডাম। সো ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ আপনার বেস্ট উইশেসের জন্য। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর ইনশাল্লাহ বায়োসটা আসলে তো আপনার সাথে সবসময় দেখা হবে আর কি। সাদ বিন কামাল লিখেছেন, স্যার হোয়াট ডু ইউ সাজেস্ট ফর বেটারমেন্ট অফ বায়োস সিএসসি ডিপার্টমেন্ট ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ অ্যাজ আ ফ্যাকাল্টি। আমার যেটা মনে হয় এটা আসলে একটা মানে একটা আসলে হচ্ছে যে একটা জানি না আনপপুলার অপিনিয়ন হবে কিনা, যে আমার মনে হয় যে বায়োস্টার মধ্যে সব থেকে বেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। এটা হচ্ছে অনেকেই হচ্ছে যে মানে কি বলবো মানে স্বীকার করবেন বা অনেকে হচ্ছে এগ্রি করবেন। সো সিএসসি ডিপার্টমেন্ট হচ্ছে যে আমার মনে হয় যে বাকি অনেক ডিপার্টমেন্ট থেকে হচ্ছে এগিয়ে আছে, এবং কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার ক্ষেত্রে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট অনেক এগিয়ে। আমাদের যারা ফ্যাকাল্টিজ আছেন, ফেলো কলিগস আছেন আমার, খুবই আন্তরিক। খুব তারা হচ্ছে যে স্টুডেন্টের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস। এখন ইমপ্রুভমেন্টের ব্যাপারে বা বেটারমেন্টের ব্যাপারে হচ্ছে বলতে গেলে আসলে আম এই মুহূর্তে আমি কি বলতে পারি? ফর এক্সাম্পল ধরেন হচ্ছে লাইক রিসার্চ অ্যাক্টিভিটি একটু বাড়াতে পারেন। ঠিক আছে? মানে আমার হুট করে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াসলি এটাই মাথায় আসছে যে রিসার্চ অ্যাক্টিভিটি বাড়াতে পারেন। তারপর হচ্ছে যে আপনার যেই সেমিনারগুলা বা যে ওয়ার্কশপগুলা আসলেই হচ্ছে যে স্টুডেন্টদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এরকম বেশি, বেশি ওয়ার্কশপ, বেশি, বেশি সেমিনার হচ্ছে আপনারা এরেঞ্জ করতে পারেন। অলরেডি যেটা আপনারা করছেন, যেটা হচ্ছে অলরেডি শুরু হয়েছে যে ট্রেন্ডটা, ফর হুইচ আই এম ভেরি মাচ হ্যাপি অ্যান্ড গ্রেটফুল ফর দিস টু দ্য স্টুডেন্টস। এবং অবশ্যই হচ্ছে যে যারা আপনার হচ্ছে অনেক বেশি পপুলার স্পিকার যারা আছেন, যারা বাংলাদেশের মধ্যে অনেক বেশি পপুলার এবং হচ্ছে যে খুব ইম্প্যাক্টফুল পারসন বা কিনোট স্পিকার যারা আছেন, তাদের সাথে আসলে কমিউনিকেশন করে তাদেরকে বায়োস্টে আনা, ওনাদের থ্রুতে হচ্ছে স্টুডেন্টদেরকে হচ্ছে যে একটা হেল্প করার হচ্ছে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়া, বেশি বেশি সেমিনার ওয়ার্কশপ, তারপর রিসার্চ ফিল্ডের কথা যেটা বললাম, এই জিনিসগুলোতে আমার মনে হয় যদি একটু ফোকাস করা যায়, তাহলে আমার মনে হয় হচ্ছে যে যেটা অলরেডি হচ্ছে বাট তারপর আমি একটু রিপিট করলাম, তো আমার মনে হয় হচ্ছে যে সিসি ডিপার্টমেন্ট অনেক বেশি হচ্ছে যে শাইন করতে পারবে আর কি। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছেন, তাসমিম জেরিন, কনগ্রাচুলেশনস স্যার। থ্যাংক ইউ সো মাচ জেরিন। জেরিনও আমার খুব ক্লোজ একজন স্টুডেন্ট ছিলেন, উনিও আমার আন্ডারে হচ্ছে মানে থিসিস করেছিলেন।
থ্যাংক ইউ সো মাচ জেরিন ফর ইউর বেস্ট উইশেস, এবং আপনার সাথে হচ্ছে অনেকদিন কথা হয় না, ইনশাল্লাহ কমিউনিকেশন আবার রিএস্টাবলিশ হবে। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, সোনিয়া আক্তার লিখেছেন, রিনো স্যারের মতো সাকসেস অ্যাচিভ করতে চাই লাইফে, রিসার্চ ফিল্ডে স্যারের মতো সুপারভাইজার পাওয়া ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া, আপনার এত কি বলবো, মানে হচ্ছে যে পজিটিভ আপনার ফিডব্যাকের জন্য। আমি সবসময় চেষ্টা করি স্টুডেন্টদের মানে ক্যারিয়ারে তাদেরকে হচ্ছে যতটুকু হেল্প করা পসিবল হয়, যতটুকু তারা আমার কাছে আসলে হচ্ছে যে কমফোর্টেবল থাকতে পারে। সো মানে হেল্প করার জন্য যা করার আমি আমার যতটুকু সাধ্য থাকে আমি করি। সো থ্যাংক ইউ সোনিয়া ওয়ান্স এগেইন, ভালো থাকবেন। ওবায়দুল্লাহিল মামুন লিখেছেন, কনগ্রাচুলেশন স্যার অন ইউর নিউ জার্নি। থ্যাংক ইউ সো মাচ ওবায়দুল্লাহ, আপনার সাথে হচ্ছে অনেকদিন কথা হচ্ছে না, থিসিস ডিফেন্সের দিনও হয়তো আপনার সাথে দেখা হয়নি। আশা করি আপনি ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ, আর আমার জন্য দোয়া করবেন। সো কিপ মি ইন ইউর প্রেয়ার্স। হাসিবুল হাসান মাহি আপনার জন্য অনেক ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ মাহি, থ্যাংক ইউ সো মাচ, অনেক মিস করি আপনাদের। আলমগীর মোহাম্মদ লিখেছেন, শুভেচ্ছা। সাহা, জি স্যার। হ্যাঁ, মোস্ট প্রবলি আলমগীর স্যার হচ্ছে কমেন্ট করেছেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার খুবই ফেভারিট একজন পার্সন বায়োস্টে। স্যারের সাথে আমার সম্পর্ক খুবই ডিপ ছিল। স্যারকে আমি খুবই পছন্দ করি, খুবই পছন্দ করতাম। এবং স্যার থ্যাংক ইউ সো মাচ, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে লাইফে আর হচ্ছে এগিয়ে যেতে পারি আর কি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আসসালামু আলাইকুম। সাহা তিশা লিখেছেন, থ্যাংক ইউ ফর ইউর গাইডেন্স অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ তিশা, ইনশাল্লাহ হচ্ছে সামনেও আপনাদের ক্যারিয়ারের জার্নিতে আরো গাইডেন্স দিতে পারবো। সো আমার জন্য হচ্ছে প্রে করবেন, আপনারাও ভালো থাকবেন। আচ্ছা, আর একটা লাস্ট কমেন্ট, তানভীর আহমেদ মুস্কান লিখেছেন, স্যারের মতো মানুষ খুব কমই হয়, আমি প্রশ্নে থাকলে স্যারের সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, স্যার অসাধারণ একজন মানুষ। মুস্কান আমি জানি না, হচ্ছে উনি একটু হয়তো আমাকে একটু অনেক মানে উপরের স্থানে হচ্ছে যে প্লেস করছেন। হয়তো বা আমি অতটাও হচ্ছে আসলে অত গ্রেট কোনো পার্সন না। আমি নিজেকে সবসময় খুব সাধারণ একজন পার্সন হিসেবে হচ্ছে ট্রিট করি, বাট আমার লাইফের মূল মোটো হচ্ছে কাইন্ডনেস, এবং হচ্ছে মানুষের সাথে ভালো বিহেভ করা। কারণ সেটার জন্য আসলে হচ্ছে যে আমাকে মানে কোনো টাকা খরচ করতে হচ্ছে না। আমি যদি একজনের সাথে ভালো বিহেভ করি, হয়তোবা তার ওই দিনটা ভালো যাবে, বা একটা ভালো ইম্প্যাক্ট ওনার মধ্যে হচ্ছে যে থাকবে। সো আমি চেষ্টা করি সবসময় যে মানে সবার সাথে ভালো ব্যবহার করার, এবং যতটুকু কাইন্ডনেস স্প্রেড করা যায় আর কি। দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমরা ভাই আবার ফিরে যাই প্রশ্ন উত্তর পর্বে। ডেফিনেটলি 100%। ছাত্র থেকে বর্তমানে আপনি শিক্ষক, আপনার কোনো প্রিয় শিক্ষকের গল্প যদি বলতেন, যে আপনার জীবনে আদর্শ বা যাকে দেখে আপনি শিক্ষক হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বা নিজে থেকে। আচ্ছা মালিহা, পার্টিকুলারলি আসলে একজন শিক্ষকের এভাবে কোনো পার্টিকুলার শিক্ষকের মানে নাম বলাটা একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমার লাইফে আসলে মানে ম্যাক্সিমাম যতজন শিক্ষকই আমার শিক্ষক ছিলেন, সবারই হচ্ছে আমার লাইফে হচ্ছে কম বেশি অবদান আছে। বাট যেহেতু আপনি পার্টিকুলারলি বলছেন অনেক বেশি ইম্প্যাক্টও অনেকেরই ছিল। আমার এই মুহূর্তে মানে আমার একদম ডিরেক্ট স্যার ম্যাডাম বায়োস্টে যারা আছেন, মোটামুটি সবাই সিএসসি ডিপার্টমেন্টের হচ্ছে সবারই হচ্ছে আমার লাইফে হচ্ছে যে ইম্প্যাক্ট খুব ভালো রকমের ছিলেন। আমাদের শ্রদ্ধেয় হেড অফ দ্য ডিপার্টমেন্ট কাইন্ডলি নাইম স্যার, ওনার অবদান তো আমি কখনোই ভুলতে পারবো না। উনি হচ্ছে যেভাবে আমাদেরকে মোটিভেট করতেন ক্লাসে, বা আমাকে মোটিভেট করেছেন, আমি যখন ওনার স্টুডেন্ট ছিলাম প্লাস যখন আমি টিচার হিসেবে জয়েন করেছি, মানে স্যারের কন্ট্রিবিউশন, মানে আজকে আমার লাইফে এই পজিশনে আসার পিছনে স্যারের অনেক বড় একটা কন্ট্রিবিউশন। এবং আমাদের যিনি কারেন্ট ডিন আছেন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির, আসাদ স্যার, স্যারকে আমি ডিরেক্টলি পাই নাই, মানে আমি টিচার হিসেবে জয়েন করার পর স্যার এসেছেন। স্যারের মতো মানুষ আসলে হয় না, মানে হি ইজ ডেফিনেটলি দ্য বেস্ট বস অ্যান এমপ্লয়ি ক্যান এভার আস্ক ফর। সো স্যার হচ্ছে সেম, যে কিভাবে হচ্ছে যে মানে কাইন্ডনেস স্প্রিট করতে হয়, কিভাবে একজন মানুষকে হেল্প করতে হয়, হেল্পফুল মেন্টালিটি ক্যারি করতে হয়, সেটা স্যারের কাছ থেকে আমি অনেক শিখেছি। তারপর হচ্ছে মুক্তি ম্যাম, নার্গিস ম্যাম,
মানে অনেকের নাম হয়তো হচ্ছে যে আমি এই মুহূর্তে স্কিপ করতে পারি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সবার নাম তো আসলে বলা না। মানে এই মুহূর্তে আমার আসলে মাথায় আসতেছে না। ট্রিপলি ডিপার্টমেন্টেও সেম, যে সলিমুল্লাহ স্যার ছিলেন, আরো কয়েকজন ছিলেন যে ওনাদের ইমপ্যাক্ট অনেক বেশি। তবে একজনের নাম আমি স্পেশালি আসলে একটু মেনশন করতে চাই, যিনি ছিলেন হচ্ছে তন্নি ম্যাম। ম্যাম পার্সোনালি হচ্ছে যে আমার লাইফে অনেক বড় একটা ইমপ্যাক্ট রেখেছেন। ম্যাম বায়োস্টে বেশি দিন ছিলেন না, 2 সেমিস্টার ছিলেন। ম্যাম এত অমায়িক একজন পার্সন ছিলেন, এবং অ্যাট দ্য সেম টাইম ম্যাম অনেক বেশি ট্যালেন্টেড একজন পার্সন ছিলেন। তো সাধারণত দেখা যাচ্ছে যে অমায়িক প্লাস ট্যালেন্ট দুইটার কম্বিনেশনটা পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট। বাট ম্যাম হচ্ছে যে খুবই ট্যালেন্টেড একজন পার্সন ছিলেন এবং খুব অমায়িক ছিলেন। সো ম্যামও হচ্ছে আমাকে অনেক লাইফের ব্যাপারে অ্যাডভাইস করেছেন। সো আমি মানে ম্যামের ইম্প্যাক্টটা আমার লাইফে অনেক অনেক বেশি। সো মানে প্রত্যেক শিক্ষককেই আমার মন থেকে হচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং আমার জন্য দোয়া করবেন সবাই। আচ্ছা ভাইয়া, একটি সুপরিচিত আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে আপনি সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন। আপনি এই অবস্থানে আসার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছিলেন? প্রস্তুতি বলতে এটারও হচ্ছে কিছুটা অ্যান্সার আমি দিয়ে দিয়েছিলাম। যদি আরেকটু আমি যদি একটু অ্যাড করতে চাই, যে শুরুতে যেটা বলেছিলাম যে শুরুর থেকে আমার শিক্ষকতা পেশায় যে ইনভলভ হবে এরকম কোনো আসলে কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু আমি যদি একটা ইনসিডেন্ট বলি, আমাদের যখন ফার্স্ট ভিসি অ্যাড্রেস হয়েছিল, তখন আমাদের প্রথম যে ভিসি স্যার ছিলেন শ্রদ্ধেয় ইলিয়াস ইফতিকার স্যার, উনি হচ্ছে বলেছিলেন যে বায়োস্টার ফার্স্ট ব্যাচ থেকে যে ফার্স্ট হবেন ওনাকে হচ্ছে যে টিচার হিসেবে নেওয়া হবে। সো তখন থেকে আমার মাথায় হিট করে যে হোয়াই শুডন্ট আই গ্র্যাব দিস অপরচুনিটি, রাইট? সো তখন থেকে হচ্ছে যে আমি আসলে সিজিপিএ হাই রাখার হচ্ছে যে আমি মেন্টালিটি ক্যারি করেছি। একটা সত্য কথা বলি, অনেকের হয়তো এটা বিলিভ না হতে পারে, আমি আসলে কারোর সাথে কম্পিট করতাম না। স্টিল আমি কারোর সাথে কম্পিট করি না। আমি কম্পিট করলে আমি নিজের সাথেই করি। কাউকে আমি কম্পিটিটর ভাবি না। সো আমি সবসময় চেষ্টা করতাম নিজেই কতটুকু ইমপ্রুভ করা যায়, দ্যাট মিনস হচ্ছে আমার সিজিপিএটা কতটুকু ভালো রাখা যায় আর কি। সো আমি সেই জন্যই হচ্ছে প্রথম থেকেই সিরিয়াস ছিলাম। অবশ্যই হচ্ছে লাইফে মাঝখানে আপস এন্ড ডাউনস হয়েছে আমার। তখনও চেষ্টা করেছি সিজিপিএটা যাতে ডাউন না হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে হচ্ছে সেটা মেইনটেইন আমি করেছি। সিজিপিএ যাতে ডাউন না হয়। এবং সেকেন্ডলি হচ্ছে যেটা আমি করতাম, সেটা হচ্ছে দেখা যেত যে সিজিপিএ হাই রাখার সুবাদে হচ্ছে যে মানুষ হয়তোবা আমার সাথে টিম আপ হচ্ছে বেশি করতে চাইতো। এটা খুবই আসলে ন্যাচারাল। তো তখন দেখা যেত যে হচ্ছে যে ওই আ মানে ওই টিমের বা প্রজেক্ট টিমের ম্যাক্সিমাম কাজ হয়তো দেখা যেত যে হয়তো আমারই হচ্ছে করা লাগতো। সেটা আবার কিন্তু আমার পরিশ্রম বেশি হলেও একটা অ্যাডভান্টেজ আমার হতো। কারণ আমি মানে শিখতাম। আমার শেখার অপরচুনিটিটা অনেক বেশি থাকতো। যে কাজ করছে না উনি তো আসলে শিখতে পারছেন না। বাট যে কাজ করছে তার তো হচ্ছে নলেজ গ্যাদার হচ্ছে। সো এখান থেকে হচ্ছে মানে আমি আসলে শিখতাম। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা হচ্ছে যে মানে আপনাদের কাজটাকে হচ্ছে বাইপাস বা ফরওয়ার্ড করার চেয়ে হচ্ছে নিজে করার চেষ্টা করবেন প্রজেক্ট বা কোডিং গুলা। যতটুকু পসিবল হয়, তো সেটা হচ্ছে আপনার জন্য বেনিফিশিয়াল হবে আরকি। আর থার্ডলি যেটা বললাম যে আপনার পাবলিকেশনে আমি ফুল ফোকাস রেখেছি, কনসিস্টেন্ট থেকেছি। যার কারণে হচ্ছে যে আমার ৩-৪ বছরে মোটামুটি 30 র মতো পাবলিকেশন, 30 টার মতো পাবলিকেশন হয়েছে। সো এইগুলার কম্বিনেশন, এবং অবশ্যই হচ্ছে হার্ড ওয়ার্ক, অবশ্যই হচ্ছে ধৈর্যটা এবং হার্ড ওয়ার্ক এবং নেভার গিভ আপ মেন্টালিটি। এই ৩ টা হচ্ছে যে অবশ্যই আপনার থাকতে হবে। এবং দেখা যাচ্ছে যে হয়তোবা মানে অনেকের কাছে মনে হতে পারে যে আ আজকে হয়তোবা আমি ধরেন একটা ভার্সিটির শিক্ষক হিসেবে আছি। হয়তো এমনি হয়তো হয়ে গেছে। কিন্তু না, কত রাত জাগতে হয়েছে। সিটির জন্য বলেন, অ্যাসাইনমেন্টের জন্য বলেন, নিজের সিজি মেইনটেইন করার জন্য, পাবলিকেশনের জন্য, আ স্কিল ডেভেলপ করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, রাইট? সো এগুলার এগুলার জন্য হচ্ছে ভালোই পরিশ্রম করতে হয়েছে। সো কনসিস্টেন্ট থাকবেন। এবং হচ্ছে আমি যেটা ফরমালি যদি একটা কথা বলি, ডিস্ট্রাক্ট হবেন না। স্টুডেন্ট লাইফে আসলে হচ্ছে যে ডিস্ট্রাক্ট হওয়ার মতো জিনিসের কিন্তু কোনো অভাব নাই। আপনি এন্টারটেইনমেন্ট অবশ্যই হচ্ছে যে সেটাকে প্রেফার করবেন। আপনি মানে একদম নার্ডের মতো সারাদিন পড়াশোনা করবেন, সেটা আমি কখনো প্রেফার করি না। সেটা আমি কখনোই প্রেফার করি না। সো আপনি হচ্ছে যে অবশ্যই হচ্ছে এন্টারটেইনমেন্ট, বন্ধুদের সাথে আড্ডা, বা ধরেন আপনি ভিডিও গেমস খেলছেন, মুভি দেখছেন, অবশ্যই সেটা করবেন এবং আমি সেটা রিকমেন্ড করব। কিন্তু কিছু ডিস্ট্রাকশন আছে যেগুলো হচ্ছে আপনার ডেফিনিটলি এভয়েড করতে হবে। কিছু কারণে আমি সেটা ডিরেক্টলি এখানে আসলে মেনশন করতে পারছি না, যেহেতু সেটা একটা ফরমাল একটা অনুষ্ঠান, এখানে হচ্ছে যে লাইভে আছি। সো ওই ডিস্ট্রাকশন গুলো যাতে আপনাকে আ মানে পথ থেকে হচ্ছে যে আবার আপনার ক্যারিয়ার থেকে যাতে আপনাকে ডিরেল না করে, আবার সরিয়ে না দেয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ কোনো ডিস্ট্রাকশন এর কারণে যদি আপনার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়, সময় লস হয়,
টাইম মানে আপনি কিন্তু সময় ফেরত পাবেন না, রাইট? তো সময়টা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। সো সময়টা নষ্ট করবেন না এমন কোনো ডিস্ট্রাকশনের পিছনে যেটাতে আপনি ইনভেস্ট করার পর আপনার মনে হবে যে এটা আপনার জন্য একটা লস। সো এই ব্যাপারগুলো হচ্ছে যে একটু খেয়াল রাখবেন যে আপনার ক্যারিয়ার সবার আগে, তারপর অবশ্যই ভালো মানুষ হওয়াটা সবার আগে, তারপর ক্যারিয়ার, তারপর হচ্ছে আদার্স ডিস্ট্রাকশন। এটাই আমি বলবো। আচ্ছা আচ্ছা। ভাই আপনি ভার্সিটি লাইফের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? যদি হলে থাকেন হলের বা ভার্সিটির কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? সিএসসি ডিপার্টমেন্ট, বোথ সিএসসি ডিপার্টমেন্ট, আমাদের স্যার ম্যাডাম, আমার কলিগস, ফেলো কলিগস এবং সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, এই ৩ টা অ্যাসপেক্টকে আমি হচ্ছে সবথেকে বেশি মিস করি। যেহেতু বায়োসটা আমার টোটাল ৯ বছর আমার জার্নি, রাইট? শুধু ৪ বছর না, ৪ বছর পর আবার ৫ বছর লেকচার ছিলাম। তো আমি বায়োসটার সবকিছু মিস করি। যেটাকে বলে যে বায়োসটার আলো, বাতাস, মাঠ, ঘাট সবকিছু আমি মিস করি। খুব বেশি মিস করি। আমার খুব খারাপ লাগে আমি যখন আমি অস্টের ক্যাম্পাসে হাঁটাহাঁটি করি বা শিক্ষকতা করি, আমার সবসময় বায়োস্টের কথা মনে পড়ে। বায়োস্টের ল্যাব, বায়োস্টের ক্লাসরুম। আমার সবথেকে মোস্টলি আমি যদি বলি, আমার সিএসসি ডিপার্টমেন্টটাকে আমি খুব মিস করি। আমার সিএসসি ডিপার্টমেন্টের স্যার ম্যাডাম, কলিগ এবং বোথ স্টুডেন্টস, তাদের কাছ থেকে যে অ্যাফেকশন, যে ভালোবাসা, কেয়ার এগুলো আমি পেয়েছি, সেটা আসলে মানে আহ, ভাষায় প্রকাশ করার মতো না। সো পার্টিকুলারলি সিএসসি ডিপার্টমেন্টের কথাই আমি বলবো। আচ্ছা। ভাইয়া আমাদের এখানে একটা কমেন্ট আসছে, আমরা কমেন্টটা একটু পড়ি। শিওর। এমডি সাতমান সাকিব সাফাত লিখেছেন, স্যার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই জব পাওয়ার জন্য আমাদের কি কি প্রস্তুতি বা পদক্ষেপ নেওয়া উচিত? খুব ভালো একটা কোশ্চেন করেছেন সাফাত, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই যদি হচ্ছে জব এনশিওর করতে চান, তাহলে আমি আপনাকে যেটা রিকমেন্ড করব যে আপনি, এখানে আসলে অনেক রিকমেন্ডেশনই আমার থাকবে, বাট প্রথম যেটা আমি অলরেডি বলেছি যে আপনার হচ্ছে স্টুডেন্ট লাইফে হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে। আমি শিক্ষকতা পেশা বাদ দিয়ে যদি আমি বলি যে ধরেন আপনি একজন ভালো মানে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান, তাহলে আপনার একদম 1-1-1 to 2-1 মানে তখন থেকে যত আর্লি পসিবল তখন থেকেই কিন্তু আপনার হচ্ছে কি, আপনার হচ্ছে যে ভালো ভালো কোর্স করতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ অ্যাটেন্ড করা উচিত। তারপর হচ্ছে যে আপনার কি মানে বেশি বেশি কোডিং প্র্যাকটিস করতে হবে, প্রজেক্ট করতে হবে বেশি বেশি, এবং আপনাকে অনেক বেশি স্কিলফুল, নিজেকে হচ্ছে খুব ভালো স্কিলফুল হিসেবে নিজেকে ক্রিয়েট করতে হবে। এবং হচ্ছে এই ভালো ভালো ইন্টার্নশিপ যদি অপরচুনিটি গ্র্যাব করতে হবে। এবং ইন্টার্নশিপের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি লিঙ্কডইন হচ্ছে একটা বেস্ট প্ল্যাটফর্ম। লিঙ্কডইন যদি আপনি সার্চ করেন আপনার ডিজায়ার্ড ইন্টার্নশিপের জন্য, সেখান থেকে আপনি যথেষ্ট ইন্টার্নশিপের হচ্ছে যে আপনি সুযোগ পাবেন। আমি এটা আসলে বলছি যে সফটওয়্যার ডেভেলপারের পার্সপেক্টিভ বা সফটওয়্যার ফার্মে যারা হচ্ছে জয়েন করতে চান। এবং ইন জেনারেল যদি বলি যে শুরু থেকেই আপনার হচ্ছে যে মানে আপনার প্রোফাইলটা ভারী করার দিকে আপনার হচ্ছে যে ফোকাস করতে হবে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যেটা আমি শুরুতেই স্কিপ করে গেছি, আপনার খুব একটা ভালো সিভি হচ্ছে ক্রাফট করতে হবে। খুব ভালো একটা সিভি ক্রাফট করতে হবে। এখন ভালো সিভি বলতে আমি বুঝাচ্ছি না যে আপনার সিভিটা ভারী করা। আপনার সিভির টেমপ্লেট চয়েসের উপরও কিন্তু আপনার সিভির ইভ্যালুয়েশন অনেকটা ডিপেন্ড করে। আমরা ম্যাক্সিমামই যেটা করি, আমি যেটা দেখি যে অনলাইন থেকে একটা র্যান্ডম টেমপ্লেট ডাউনলোড করি এবং সেটাতে আসলে এডিট করা শুরু করি। এবং অনলাইনে যে ফ্রি টেমপ্লেটগুলো থাকে সেগুলো আসলে খুব একটা আসলে আপনার ক্যারিয়ারের জন্য খুব একটা হেল্পফুল না। তো আপনার যেটা করতে হবে, আমি যেটা মনে করি, আপনার যদি কোনো মানে সিনিয়র ভাই বা জুনিয়র হোক বা সিনিয়র হোক, ভাই বা বোন যদি থাকেন আপনার সিনিয়র বা জুনিয়র, যাদের হচ্ছে যে যারা হচ্ছে প্রফেশনাল সিভি রাইটার বা যাদের হচ্ছে যে ভালো সিভি রাইটিং এর এক্সপিরিয়েন্স আছে, তাদের সাথে কমিউনিকেট করেন। ফ্রম দ্য স্ক্র্যাচ আপনার সিভিটা রেডি করেন। তাদের কাছে হচ্ছে যে ভালো ভালো সিভি টেমপ্লেট থাকবে, তারা আপনাকে গাইডেন্স দিবে। এবং সিভি ক্রাফট করার ক্ষেত্রে অনেকে আমরা ফন্ট চয়েসের ক্ষেত্রে হচ্ছে ভুল করি, অনেকে টাইমস নিউ রোমান ইউজ করি। টাইমস নিউ রোমান ইজ গুড, ডেফিনেটলি গুড, বাট আমার মনে হয় যে ক্যামব্রিয়াটা বেটার। ঠিক আছে, ফন্ট চয়েসের ক্ষেত্রে হচ্ছে আপনি ক্যামব্রিয়াটা সিলেক্ট করতে পারেন। এবং এই সিভি কিভাবে ক্রাফট করা যায় ভালো একটা সিভি, এগুলো নিয়ে আমি পরবর্তীতে বা রিসার্চ ফিল্ডে হচ্ছে কিভাবে নিজেকে হচ্ছে যে একটা ভালো মানে নিজেকে আত্মপ্রকাশ করতে পারেন সেটার ব্যাপারে হচ্ছে হয়তোবা ইন দ্য নিয়ার ফিউচার উসাবে হচ্ছে আমি কোনো একটা সেশন হয়তোবা রান করতে পারি। বাট এখন যদি আমি সংক্ষেপে বলি, সিভিটা হচ্ছে খুব আই ক্যাচি হতে হবে, খুব গুড লুকিং হতে হবে। এবং সিভিটা হচ্ছে র্যান্ডম মানে জাস্ট একটা টেমপ্লেট ডাউনলোড করে কোনো রকমের সিভি করা, এটা আসলে না করে একজন প্রফেশনাল সিভি রাইটার হেল্প নেন, সেটা হচ্ছে বেটার হবে। আপনার আপনি যখন 4-2 উঠবেন বা 4-2 যখন গ্র্যাজুয়েশন হয়ে যাবে, ওই সময়ের মধ্যেই যাতে হচ্ছে আপনার সিভিটা মোটামুটি লেভেলের একটু ভারী হয়ে যায় আর কি। বলতেছি না যে খুব ভারী হবে,
বাট কথা হচ্ছে যে মোটামুটি লেভেলের ভারী, লাইক আপনি কয়টা প্রজেক্ট করছেন, হ্যাঁ আপনি হচ্ছে চাইলে হচ্ছে গিটহাবে হচ্ছে প্রজেক্টগুলো আপলোড করে সেগুলো রিপোজিটরি হচ্ছে আপনি আপনার সিভিতে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে আপনি কতগুলো সেমিনার অ্যাটেন্ড করছেন, কতগুলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস করছেন, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনি কি ইন্টার্নশিপ করেছেন কিনা। তো এই জিনিসগুলো দিয়ে যত পারেন সিভি ভারী করবেন, এবং আপনার লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে খুব গুছাবেন। সেটার জন্য আপনি একজন প্রফেশনাল বা যার লিঙ্কডইন প্রোফাইল অলরেডি মানে ভালো মতো গুছানো আছে তার সাথে কমিউনিকেট করে নিতে পারেন যে আমি হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে হচ্ছে যে কমপ্লিট যদি করতে চাই তাহলে হচ্ছে যে কিভাবে করতে পারি, এবং নিজেকে হচ্ছে লিঙ্কডইনে শোকেস করবেন। হ্যাঁ, নিজের অ্যাচিভমেন্টগুলো যে যদি আমার লিঙ্কডইন প্রোফাইল ঘাটলে দেখবেন যে এটা ব্ল্যাঙ্ক, এটার মধ্যে কিছু নাই। সো এরকম মানে আমার নিজের লিঙ্কডইন প্রোফাইল ব্ল্যাঙ্ক। বাট কথা হচ্ছে অবশ্যই লিঙ্কডইন প্রোফাইলে হচ্ছে নিজের অ্যাচিভমেন্টগুলো আপনি শোকেস করবেন। সো কনসিস্টেন্সি, যত বেশি পারেন অ্যাচিভমেন্ট গ্যাদার করা, বাট আবার ওই বেশি অ্যাচিভমেন্ট গ্যাদার করার মধ্যে হচ্ছে নিজেকে আবার হারাই ফেলেন না যে একদম লাইক হচ্ছে যে একদম আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, সেটা না। অবশ্যই হচ্ছে আপনার যদি আপনি 1-1 থেকে শুরু করেন বা 2-1 থেকে শুরু করেন, আপনি হাতে একটা ভালো সময় পাবেন। তো যদি সংক্ষেপে বলি এগুলোই হচ্ছে যে আমার বলা থাকবে। এবং আরেকটা কথা লাস্টলি, মোস্ট ইম্পর্টেন্টলি, বিডি জবসে হচ্ছে আপনার ডিজায়ার্ড জবের জন্য কন্টিনিউয়াসলি সার্কুলার খুঁজতে থাকবেন, প্রতিদিন একবার বিডি জবসে সার্চ করবেন আর কি। আপনি যদি লেকচারার পজিশনে অ্যাপ্লাই করতে চান ইউনিভার্সিটিতে, লেকচার কমা ইউনিভার্সিটি লিখবেন কিওয়ার্ডের মধ্যে, এবং দেখবেন যে কোথায় কোথায় হচ্ছে যে আপনার জব সার্কুলার চলতেছে, ওই অনুযায়ী হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন আর কি। ঠিক আছে, মানে কন্টিনিউয়াসলি, মানে এটা থামাবেন না, কন্টিনিউয়াসলি হচ্ছে লিঙ্কডইনে জব সার্চ করবেন, bdjobs.com এ জব সার্চ করবেন, আপনার অ্যালামনি এবং সিনিয়রদের সাথে কমিউনিকেশন রাখবেন, ভালো রাখবেন। সো এভাবে হচ্ছে আপনি একটা জব সিকিউর হয়তোবা করতে পারবেন আর কি। সাফাত, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আল ফাহাদ লিখেছেন, স্যার আপনি ইউনিভার্সিটি লাইফে একঘেয়েমি কাটাতে কি করতেন? একঘেয়েমি কাটাতে আমি প্রচুর ভিডিও গেমস খেলতাম। আমার হচ্ছে প্লে স্টেশন আছে, গেমিং পিসি আছে। সো আমি হচ্ছে প্রচুর গেমস খেলতাম। আমার গেমস হচ্ছে আমার মানে একঘেয়েমিটা কাটানোর হচ্ছে সব থেকে বড় ইয়ে ছিল। সব থেকে বড় কথা হচ্ছে ফ্রেন্ডদের সাথে হচ্ছে যে খুব আড্ডা দিতাম। আমি আসলে মানে এটা হচ্ছে অনেকেই বিশ্বাস করবে না, আমি একেবারেই পড়ুয়া টাইপের স্টুডেন্ট না। আমার হচ্ছে যে পড়াশোনা আসলে খুব একটা ভালো লাগে না। আমার হচ্ছে যে মানে মুভি দেখা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, তারপর টঙে গিয়ে হচ্ছে সবার সাথে চা খাওয়া, তারপর হচ্ছে ট্যুরে যাওয়া, এই জিনিসগুলো হচ্ছে যে আমি বেশি এনজয় করি। সো ভালো একটা ফ্রেন্ড সার্কেল যদি আপনার থাকে, ওনাদের সাথে হচ্ছে যে আপনি হ্যাং আউটে বের হতে পারেন। আপনি হচ্ছে যে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে পারেন। ধরেন হচ্ছে ভালো একটা ল্যান্ডস্কেপ আছে, ওখানে যেতে পারেন। গেমস খেলতে পারেন। তারপর হচ্ছে যে আমি যেটা করতাম, মুভিজ দেখতাম। আমি প্রচুর মুভি ফ্রিক ছিলাম, এখনো দেখতাম। প্রচুর নেটফ্লিক্স দেখতাম, এখনো নেটফ্লিক্স দেখি। সো একঘেয়েমিটা কাটার জন্য হচ্ছে যে মানে এই জিনিসগুলো হচ্ছে যে আমি করতাম। দ্যাটস ইট। আচ্ছা ভাইয়া, লাস্ট আর একটা কমেন্ট, এটা আমার বাবা লিখেছে, থ্যাংক ইউ বোথ, নাইস ইন্টারভিউ। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আঙ্কেল, দোয়া করবেন। এটাই। আচ্ছা ভাইয়া, এখন আমরা আবার প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। শিওর। শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় যে একজন শিক্ষক আর একজন ছাত্রের রিলেশনশিপটা কেমন হওয়া উচিত? শিক্ষক কেমনে তার ছাত্রের অনুপ্রেরণা হতে পারে? আচ্ছা, শিক্ষক ছাত্রের অনুপ্রেরণা কিভাবে হতে পারে সেটার জন্য আমি মনে হয় যে একটা টিচার পার্সোনালিটিটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। সাধারণত স্টুডেন্টরা কিন্তু টিচারকে ফলো করে। এখন একজন শিক্ষকের পার্সোনালিটি যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সেখানে অনেক প্রবলেম হবে, রাইট? ফর এক্সাম্পল, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি সোশ্যাল নেটওয়ার্কিং যেভাবে ইউজ করতাম, এখন কিন্তু আমি সেভাবে সোশ্যাল নেটওয়ার্কিং ইউজ করতে পারবো না। আমি কিন্তু যা ইচ্ছা তাই কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং এখন আমি পোস্ট করতে পারবো না। আমি কিন্তু স্টোরিতে এখন মানে আমার মন মতো কিছু দিতে পারবো না। আমার কিন্তু পোস্ট করার আগে কিন্তু কি করতে হবে, ভাবতে হবে যে এটা যে আমি দিচ্ছি সেটা আমার প্রফেশনের সাথে যাচ্ছে কিনা, বা স্টুডেন্টরা দেখলে সেটা কি বলবে। আপনি যদি আপনার একটা ভালো পার্সোনালিটি ক্রিয়েট করেন, তখন আপনার স্টুডেন্টরা কিন্তু হচ্ছে যে মানে সেটা ফলো করবে, এবং তারাও কিন্তু কি মানে ওই পার্সোনালিটিটা মানে আসলে হচ্ছে তারাও হচ্ছে অনুসরণ করবে, রাইট? এবং তারাও যখন লাইফে কোনো বেটার পজিশনে যাবে বা তাদের সাথে যারা মিশবে তারাও হচ্ছে সেই পার্সোনালিটিটা আসলে হচ্ছে এমব্রেস করবে। সো একজন শিক্ষকের পার্সোনালিটি আমি আসলে খুব মানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমি মনে করি। এবং অবশ্যই একটা টিচারকে অনেক বেশি নলেজেবল হতে হবে, তাকে অনেক বেশি আপডেটেড থাকতে হবে, এবং যেটা হচ্ছে যে সঠিক শিক্ষা দেওয়া আর কি। মানে আমি বলতে চাচ্ছি, একটা টপিক আপনি পড়াচ্ছেন সেটা যতটা অ্যাকুরেটলি আপনি হচ্ছে যে
সেটা হচ্ছে ক্লাসরুমে ডেলিভার করতে পারেন। আপনি চাইলে রং ভাবেও ডেলিভার করতে পারেন। রংলি ডেলিভার করলে ওই স্টুডেন্ট যখন পরবর্তীতে যাবে, তখন কিন্তু হচ্ছে আপনাকে ঠিকই গালি দিবে। ঠিক আছে? যখন ইন্টারভিউ বোর্ডে বলবে যে, "এগুলো তুমি কি শিখাচ্ছ?" সো সেটা কিন্তু ইম্পোর্টেন্ট। বাট আমার মনে হয় যে একটা শিক্ষকের পার্সোনালিটিটা আসলে খুব ইম্পোর্টেন্ট। আপনার মানে হচ্ছে যে আপনি কিন্তু যা ইচ্ছা তাই করতে পারবেন না একজন শিক্ষক হওয়ার পর আরকি। ঠিক আছে? আপনাকে অনেক কিছুই কিন্তু নিজেকে রেস্ট্রিকশন এর মধ্যে ফেলতে হবে। তো আপনি যদি একটা ভালো পার্সোনালিটি বিল্ড আপ করতে পারেন, আই থিংক সেটা আপনার একটা সোসাইটিকে, যেহেতু আপনি শিক্ষক, জাতির কারিগর যেটাকে বলে, তো আপনি সোসাইটিতে ইমপ্যাক্ট ফেলতে পারবেন আরকি। এটা আমি মনে করি আরকি। আচ্ছা, আপনার আপনার কথাটা দিয়ে আমার একটা নিজের স্যারের কথা মনে পড়ে গেছে, আমাদের ভার্সিটির আহসান হাবিব পলাশ স্যার। উনিও আপনার মতোই ছিলেন। আচ্ছা, আচ্ছা। মানে আই এম সো গ্ল্যাড টু হিয়ার দ্যাট। স্যারকে আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? শিক্ষকতা নাকি অন্য কিছু? এখন আসলে আমি সবসময় এমন একজন পার্সন ছিলাম, আমি কখনো আমার ফিউচার নিয়ে চিন্তা করতাম না। কেন সেটা আমি জানি না। আমি ফিউচারে কি হব, কি করব, আমি মানে এটা নিয়ে আসলে কখনো ভাবতাম না। এখনো হয়তোবা খুব একটা এটা নিয়ে ভাবি না। আমার কথা হচ্ছে, আমি আজকে বেঁচে আছি, কালকে কি হবে সেটা কিন্তু আমি জানি না। ঠিক আছে? আমার লাইফে একটা ভালো লেভেলের ডিজাস্টার হয়ে যেতে পারে। সো এইজন্য হচ্ছে আমি সবসময় যেটাতে ফোকাস করতাম সেটা হচ্ছে প্রেজেন্টে। আমি সবসময় প্রেজেন্টে হচ্ছে খুব বেশি ফোকাস দিতাম। আমি যেটা করছি সেটাতে আমি ফোকাস দিতাম। ফিউচারে খুব একটা ফোকাস আমি দিতাম না। বাট অবশ্যই হচ্ছে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে হচ্ছে আমার ফিউচার নিয়ে আমার চিন্তাভাবনা করা লাগছে। শিক্ষকতা পেশা যেহেতু হচ্ছে একটা খুব একটা নোবেল পেশা, এবং এখানে আসলে অনেক সম্মান আছে। অবশ্যই হচ্ছে এখানে থাকার আমার একটা প্ল্যান আছে। এখানে এই শিক্ষকতা পেশায় হচ্ছে আমি থাকবো, এবং আমার নেক্সট প্ল্যানটা হচ্ছে আসলে বাইরে হচ্ছে আ ভালো একটা পিএইচডি প্রোগ্রামে নিজেকে এনরোল করা বাইরের কান্ট্রিতে। সো ওইটা হচ্ছে আমার নেক্সট টার্গেট আরকি। এটাই বলব। ভাইয়া, আমার থেকে আপনার কাছে একটা পার্সোনালি আমার প্রশ্ন, যে স্টুডেন্টরা যারা হচ্ছে শিক্ষকতায় যোগ দেন, তারা হচ্ছে টিচিং প্রফেশনটাকে রেখে তা মানে চলমান অবস্থায় তারা যদি বাইরে গিয়ে পড়ালেখা করতে চায়, ওটার অপরচুনিটিস কেমন? অবশ্যই হচ্ছে যে ওইটার অপরচুনিটিস অনেক ভালো। যদি হচ্ছে যে আপনার আ একটা ডিসেন্ট সিজিপিএ থাকে, এবং আপনি যদি স্কলারশিপ মানে হচ্ছে যে অ্যাভেইল করতে চান বাইরে গিয়ে, তাহলে হচ্ছে যে আপনার যদি আ একটা মিনিমাম নাম্বার অফ পাবলিকেশনস থাকে, ২ টা হলেও আই গেস এনাফ। মানে আপনি যদি হচ্ছে যে আন্ডারগ্রেড এর পরপরই বাইরে চলে যেতে চান। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা ভালো ডিসেন্ট সিজিপিএ লাইক 3.5 বা 3.5 অ্যাভাব, যত বেশি সিজিপিএ মেইনটেইন করবেন, তত আপনি কি মানে হচ্ছে যে আপনার চান্স বেড়ে যাবে হচ্ছে যে ভালো একটা বাইরের দেশের একটা ভালো ইউনিভার্সিটিতে একটা ভালো মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আসলে হচ্ছে যে আপনার এনরোল হবার, এবং সেই সাথে হচ্ছে পাবলিকেশনের কথা যেটা বললাম। এবং সেই সাথে আপনার সিভি হচ্ছে যে ভালো হচ্ছে যে একটা ভালো সিভি মেইনটেইন করা লাগবে। একটা ভালো পোর্টফোলিও মেইনটেইন করা লাগবে। এবং এট দ্য সেম টাইম হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন যেটা আমরা বলি, আমরা সাধারণত সুপারভাইজার বা আমাদের শিক্ষকদের কাছ থেকে নিয়ে থাকি। ওইটা হচ্ছে একটু ভালোভাবে হচ্ছে যে ক্রাফট করবেন। অবশ্যই সেসব শিক্ষকদের কাছ থেকে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন নিবেন, যারা আপনার ব্যাপারে ভালো ধারণা রাখে। কারণ যদি আপনার ব্যাপারে যদি নেগেটিভ কোনো ইমপ্রেশন ক্রিয়েট করে, তাহলে কিন্তু সমস্যা। এবং মোস্ট ইম্পোর্টেন্টলি যেটা হচ্ছে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। আপনি আপনার যদি হচ্ছে যে অন্যান্য অ্যাচিভমেন্ট কম থাকে, বাট স্টেটমেন্ট অফ পারপাসটা যদি ভারী থাকে, তাহলে হচ্ছে যে মানে আপনার অপরচুনিটিস অনেক বেড়ে যাবে। এবং এট দ্য সেম টাইম আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টগুলো আছে লাইক আইএলটিএস, সেখানে যদি আপনি 7 অ্যাভাব বা 7.5 যদি রাখা পসিবল হয়, তাহলে আসলে খুব ভালো হয়। জিআরই আসলে ইউএস এর জন্য খুব মানে আগে ইম্পর্টেন্ট ছিল, এখনো হয়তো ইম্পর্টেন্ট। যেসব ইউনিভার্সিটি আসলে জিআরই রিকোয়ারমেন্ট রাখে না, সেসব ইউনিভার্সিটি তে হচ্ছে আপনি জিআরই ছাড়া এপ্লাই করতে পারবেন। বাট জিআরই থাকলে আপনার সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট আরকি। এটা আপনার জন্য একটা বোনাস। এবং যদি অনেকে মনে করেন যে আইএলটিএস 7.5 টোলটা একটু টাফ, এখন নতুন একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট আছে পিটিই, ফুল মিনিং আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওটা কম্পারেটিভলি অনেক ইজি। সেখানে যদি আপনি 80 তুলতে পারেন, সরি 70 তুলতে পারেন, সেটা আইএলটিএস এর আই থিংক 7.5 বা 8 এর ইকুইভ্যালেন্ট। বাট ওইটাতে 80 তোলা, 70 তোলা অনেক ইজি। সো পিটিই দিতে পারেন। বাট আপনার অবশ্যই দেখতে হবে আপনি যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছেন ওখানে পিটি একসেপ্ট করে কিনা। তো এগুলাই হচ্ছে আমার রিকমেন্ডেশন থাকবে। আচ্ছা, ভাইয়া, আজকে আমরা শেষের দিকে চলে এসেছি। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনার সহপাঠী বন্ধু বা জুনিয়রদের কেমন মিস করেন? তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে যা কখনো বলা হয়নি? এমন কিছু আছে, থাকলে বলতে পারেন, বা সবার উদ্দেশ্য নিয়ে যদি কিছু বলতেন।
আচ্ছা, সহপাঠী এবং আমার যারা জুনিয়র আছেন অনেক বেশি মিস করি। বায়োস্টে যারা জুনিয়র আছেন তাদের সাথে তো রেগুলার কমিউনিকেশন হতো। অনেক ব্যাচই হচ্ছে গ্র্যাজুয়েট যারা করে গেছেন, লাইক 3rd ব্যাচ, 4th ব্যাচ, 5th ব্যাচ, 6th ব্যাচ আপ টু 11th ব্যাচ, যারা আমাকে ডিরেক্টলি সিনিয়র হিসেবে পেয়েছেন। আমি তাদেরকে আসলে অনেক মিস করি। যখন তাদের ফাইনাল ডিফেন্স থাকতো খুব খারাপ লাগতো। এবং সহপাঠী অবশ্যই যারা আমার ক্লোজ ফ্রেন্ড ছিলেন, তাদেরকে হচ্ছে যে অনেক বেশি মিস করি। অনেকের সাথে কমিউনিকেশন আছে, অনেকের সাথে নেই। তাদের উদ্দেশ্যে এটাই বলব যে যেখানেই আছেন আপনারা ভালো থাকবেন। আমি যাতে ভালো থাকি সেজন্য দোয়া করবেন। আর আমার এন্ড থেকে যদি কোনো, অবশ্যই আমি অ্যাজ এ হিউম্যান বিং আমার অবশ্যই মিস্টেক হয়েছে। অনেকেই মানে ইনটেনশনালি আনইনটেনশনালি অনেকেই হার্ট করেছি। সো সেগুলো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহ, এবং আমার জন্য দোয়া করবেন। জাস্ট এতটুকুই আমার বলার আছে আর কি। আচ্ছা, দর্শকদের জন্য বলি, উসাব আর্মি সব বিশ্ববিদ্যালয়ের চিন্তা করে উসাব ক্যারিয়ার লাইভ আড্ডা ধারাবাহিক লাইভ চালু রাখছে। ক্যাম্পাসের সিনিয়র ভাইয়া, আপু বা স্যারদের লাইভের মাধ্যমে অভিজ্ঞতা এবং গল্প সম্পর্কে জানতে পারবো, যেন আমরা অনুজরা দিক নির্দেশনা পাই। কোনো স্যার, ম্যাম বা সিনিয়র ভাইয়া, আপু লাইভে এসে দিক নির্দেশনা দিতে চান, আমাদের পেজে বা উসাব টিমের যে কোনো মেম্বারকে জানাবেন। টিম মেম্বাররা প্রতিনিয়ত ইনভাইটেশন প্রক্রিয়া চলমান রাখছে। উসাবের সাথে যে কোনো আর্মি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টিমে জয়েন হয়ে কাজ করতে পারবেন। মেইল ঠিকানা নিচে স্ক্রিনে দেখানো হচ্ছে, আপনারা এই ঠিকানায় মেইল করবেন। দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। ভাইয়ার কাছে আমার শেষ প্রশ্ন, উসাব কমিউনিটিতে আমরা সব ক্যাম্পাসের শিক্ষার্থীরা 2015 সাল থেকে এখন পর্যন্ত একসাথে কাজ করে যাচ্ছি, যেন আমাদের কমিউনিটি আরো বড় এবং শক্তিশালী হয়, সাথে আমাদের অ্যালুমনাই বড় ইফেক্ট ফেলতে পারে। অন্যদিকে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সাহায্যের জন্য উসাব অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপ ওপেন রয়েছে, যেখান থেকে শত শত শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকে। আমরা তাদের প্রশ্নের উত্তর করে হেল্প করছি। ক্যারিয়ারের কথা চিন্তা করে উসাব ক্যারিয়ার লাইভ আড্ডা এপিসোড আকারে শুরু করে, যেখানে সিনিয়ররা যারা আছেন ক্যারিয়ার নিয়ে দিক নির্দেশনা দিবেন, এতে করে আমরা আমাদের ক্যারিয়ার গঠনে কি করতে হবে, কি করলে ভালো হবে তা জানতে পারবো। যারা ধারাবাহিকতায় আজ 15 নাম্বার লাইভ চলমান, এই সম্পর্কে আপনার অভিমত জানাবেন এবং আমাদের এই কমিউনিটিতে আমরা কিভাবে এগিয়ে গেলে আরো ভালো কিছু করা সম্ভব, ছোট করে যদি একটু বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ মালিহা। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যালামনিদের হচ্ছে এগিয়ে আসতে হবে এই ব্যাপারে। যেসব অ্যালামনিরা হচ্ছে যে একটা ভালো পজিশনে চলে যাচ্ছেন বা অলরেডি আছেন, তাদেরকে হচ্ছে উইলিংলি এই ব্যাপারে এগিয়ে আসতে হবে, যাতে উসাব কমিউনিটির থ্রুতে তারা হচ্ছে যে জুনিয়রদের বা যারা হচ্ছে যে ক্যারিয়ার সিকিং যে স্টুডেন্টসরা আছেন তাদেরকে যাতে হচ্ছে যে প্রপার দিক নির্দেশনা দিতে পারেন। কারণ আমার যেটা মনে হয় যে একটা নিউলি বিল্ড ইউনিভার্সিটির যে সমস্যাটা থাকে সেটা হয়তো বা হচ্ছে যে প্রপার ডিরেকশনটা আসলে এখানে আসলে অ্যাবসেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে আসলে হচ্ছে যে অ্যালামনিরা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট একটা রোল এখানে প্লে করতে পারে, যেটা আমার পার্সোনালি মনে হয়। সো উইলিংলি হচ্ছে যে অ্যালামনিদের হচ্ছে এগিয়ে আসতে হবে। এবং উসাব কমিউনিটিও হচ্ছে মানে এই ধরনের অ্যালামনিদের হচ্ছে যে রিচ করতে হবে। এবং আমি জানি যে অলরেডি আপনারা হচ্ছে যে খুব ভালোভাবে খুব দায়িত্ব সহকারে হচ্ছে সেই দায়িত্বটা পালন করছেন। যেমন আমাকে হচ্ছে যে আপনারা নক দিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এই প্ল্যাটফর্মের থ্রুতে আমি হচ্ছে যে আহ, যারা হচ্ছে লাইফে ক্যারিয়ারে হচ্ছে কিছু অ্যাচিভ করতে চাচ্ছেন তাদেরকে হচ্ছে আমি হেল্প করতে পারছি। আদারওয়াইজ হয়তো বা এই সুযোগটা হচ্ছে আমিও পেতাম না যে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে যে শেয়ার করার। সো বোথ এন্ড থেকেই অ্যালামনিদের হচ্ছে আগ্রহী থাকতে হবে, যাতে আমি আমার জুনিয়র ছোট ভাই বোনদের হচ্ছে যাতে আমি হচ্ছে যে ক্যারিয়ারে উপরে উঠিয়ে নেওয়ার ব্যাপারে। কারণ শুধু তো আসলে সেলফিশের মতো নিজে উঠলে হবে না, আমার সবাইকেই হচ্ছে যে হেল্প করতে হবে, সবাইকে নিয়েই উপরে উঠতে হবে। সো আমি যদি উপরে উঠেই যদি হচ্ছে গায়েব হয়ে যাই বা খুব একটা ওয়েট নিয়ে ফেলি যে হ্যাঁ আমি অনেক কিছু হয়ে গেছি, এখন আমি ধরাছোঁয়ার বাইরে, আমাকে এখন আমার সাথে কমিউনিকেট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আমি কোনো সেশনে আসবো না, তাহলে হবে না। সো এবং এই ক্ষেত্রে যেটা থাকতে হবে যে অবশ্যই টান থাকতে হবে নিজের ইউনিভার্সিটির উপর বা ছোট ভাই বোন বা জুনিয়রদের প্রতি হচ্ছে যে একটা টান থাকতে হবে। সো ওই টান থেকেই কিন্তু সবাইকে হেল্প করার মেন্টালিটি নিয়ে হচ্ছে এগিয়ে আসতে হবে। এবং উসাব কমিউনিটির প্রতি হচ্ছে আমার যে আহ্বানটা থাকবে বা যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা অনলাইনের পাশাপাশি যদি ভার্সিটি টু ভার্সিটি গিয়ে যদি হচ্ছে অফলাইন ওয়ার্কশপ বা সেমিনার যদি আয়োজন করতে পারেন,
সেক্ষেত্রে আই থিঙ্ক একটা লাইভ ফেস টু ফেস, লাইভ বলতে ফেস টু ফেস ইন্টারাকশনে হচ্ছে যে একটা সুযোগ থাকবে, তো সেটা আরো বেশি হয়তো বা ইম্প্যাক্টফুল বা ফ্রুটফুল হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ক্যারিয়ার আড্ডায় সময় দেওয়ার জন্য। আশা করি থ্যাংক ইউ উৎসবের সো সাথে মাচ। থাকবেন। থ্যাংক ইউ সো মাচ মালিহা, আপনাদেরকেও অনেক বেশি ধন্যবাদ, স্পেশালি আপনাকেও অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম হোস্ট করার জন্য। উসাব কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ যে এই কমিউনিটির এই লাইভ সেশনের থ্রুতে আমি যে মানুষকে হচ্ছে কিছুটা হলেও হচ্ছে সাজেশন দিতে পেরেছি হয়তোবা, সেই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দেওয়ার জন্য। সো অসংখ্য ধন্যবাদ। এবং আমি আসলে হচ্ছে উসাব কমিউনিটির সাথে এখন আরো জোরালোভাবে হচ্ছে যে ইনভলভ থাকবো, যাতে হচ্ছে যে আমি আমার জুনিয়রদের বা ফেলো স্টুডেন্টসদের যাতে হচ্ছে যে হেল্প করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস নাইস লাইভ সেশন। ভাই আপনার জীবন অনেক সুন্দর কাটুক, দোয়া করি। থ্যাংক ইউ আল্লাহ সো মাচ হাফেজ। মালিহা। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। ভিউয়ার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, উসাব আমাদের সকল আর্মি বিশ্ববিদ্যালয়ের একটি সম্মিলিত কমিউনিটি প্ল্যাটফর্ম এবং একসাথে এগিয়ে যাওয়ার প্রয়াস। একসাথে থেকে আমাদের কমিউনিটি গড়ে তুলব এবং সবার সাহায্য নিয়ে নিজের ক্যারিয়ার গড়ব এবং উসাবকে সহযোগিতা করব। আমাদের লাইভ প্রোগ্রামে আসতে চাইলে পেজে ইনবক্স করে জানাবেন। সবাইকে আবারও ধন্যবাদ দিতে চাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রোগ্রামটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। উসাব পেজকে অবশ্যই ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। লাইভ প্রোগ্রামগুলো শেয়ার করবেন যেন সবাই উপকৃত হয়। পরবর্তী লাইভে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভটি আমি মালিহা এখানেই শেষ করছি। শিখবো, শেখাবো, এগিয়ে যাব, এই হোক আমাদের সকলের সম্মিলিত প্রত্যয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।